ওকে। আজকে আমরা ওয়ার্ডপ্রেস সাইডে কিছু প্লাগইন ইন্টিগ্রেশনের কাজ করব। প্লাগইনগুলোর মানে একটা কিভাবে আপনি প্লাগইনগুলোকে ইউজ করবেন বা প্লাগইনগুলোর কাস্টমাইজেশন পার্টটা আমরা দেখব, এবং সাথে ওয়াইওএএসটি যেটা এসইও করে সেই এসইওর যে পার্টটা সেটা আমরা দেখব। কথা বুঝতে পারছি? কারণ আমাদের এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটটা অনেক ইম্পর্ট্যান্ট, এবং আপনি যদি আপনার পোর্টফোলিও তৈরি করতে চান সেক্ষেত্রে এসইও খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি যদি ইনকগনিটো রান করি, আমি জানি না এখানে ওইভাবে কাজ করবে কিনা, যে দেখেন দেখাচ্ছে। তো মনে করেন আমি এখানে ফরিদ রনি দিয়ে সার্চ দিলাম, আমার নাম দিয়ে সার্চ দিলাম। দেখেন আমার প্রথম হচ্ছে লিঙ্কডইন, এবং এখানে হচ্ছে ফরিদ রনি ডট ফরিদ রনি হোম, মানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা চলে এসেছে। এবং এখানে কিন্তু কিছু ইনফরমেশন দিচ্ছে আমার সম্পর্কে। হুম, এটাকে বলা হয় মানে ডেসক্রিপশন। এবং এখানে ফরিদ রনি এটা আসছে, হোম হোম পেজ আসছে। এরকম আরও কয়েক জায়গায় আবার আসতে পারে ফরিদরনি, সেটা হয়তো অনেক ক্ষেত্রে দেখায় আর কি। এখানে আবার ইনস্টাটরিতেও ফরিদরনি, আমার কিন্তু সব জায়গায় একই ওয়ার্ড একই নাম ইউজ করা হয়েছে। এইখানটা দেখেন শিখবিসবাই.com মেন্টর ফরিদুল ইসলাম রনি, এইটা মনে হয় না পাওয়া যাবে, এই ইউআরএলটা মনে হয় না পাওয়া যাবে, কারণ ওয়েবসাইট আপডেটের পর এটা আপডেট হয়েছে। সো এগুলো কিন্তু ওয়েবসাইটের আচ্ছা আসছে, ওই নামটা এখানে এখনো আছে, এটা থাকার কথা ছিল না। যাই হোক, আমাকে পাওয়া গেছে এখানে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে কম্পিটিশন। এখানে কিন্তু কম্পিটিশন কম, আমার নামে কিন্তু কম্পিটিশন কম। হ্যাঁ, আমার নামে কিন্তু আরো অনেক মানুষ আছে, কিন্তু সবার কিন্তু এরকম ওয়েবসাইট নিয়ে মাথা ব্যথা নাই। এখানে কিন্তু আরো মানুষ আছে, যেমন ওনার নামও কিন্তু ফরিদ রনি। ঠিক আছে? তারপর এইখানটায় আমার নাম আসছে কারণ হচ্ছে ওনাকে নিয়ে কিছু লিখছি। তারপর এনার নাম হচ্ছে ফরিদ, এনাকে আমি চিনি না, হয়তো ওনার সাথে এই যে রনি ওয়ার্ডটা জুড়ে আছে। এইভাবে কিন্তু সে মানে সেও কিন্তু দেখা যায় ভালোই তাকে মানুষ রিচ করে, এগুলো ম্যাটার করে। তারপর এখানে ফরিদ হাসান রনি এটাও কিন্তু ম্যাটার করে। myopportunity.com তার একটা ওয়েবসাইট আছে, আমি একটু দেখতে চাই আমার কিউরিওসিটি থেকে তার ওয়েবসাইটটা। myopportunity.com এখানটায় মেবি এটা হয়তো একটা মার্কেট প্লেস, জব রিলেটেড, সেখানে সে অ্যাকাউন্ট করে আছে। ঠিক আছে? সো এগুলো একটা ম্যাটার করে, এবং কোন কান্ট্রি এটা বুঝতে হবে, এগুলো কিন্তু ভালো জিনিস। আপনারা কিন্তু এইসব জায়গায় নক করবেন, এমন না যে খালি আপওয়ার্ক ফাইবার পড়ে থাকবে। অনেক সময় দেখা যায় রিমোট জব করার জন্য এইসব কোম্পানিগুলো এখান থেকে হায়ার করে। বিভিন্ন কোম্পানিতে ওয়েবসাইটগুলো ফোকাস দেয়। সো এটা ম্যাটার করে। আর এমনিতেই কথা প্রসঙ্গে কথা আসলো, আর যেটা করতে যাচ্ছি আর কি সেটা হচ্ছে এইখানটা যেভাবে আসে সেইভাবে আনতে হবে, এগুলো নিয়ে কাজ করব। আমি প্রথমে এসিও নিয়ে কাজ কাজ করি, বেটার হয়। এবং আমাদের যে ওয়েবসাইটটা এটা আমরা এসিও ফ্রেন্ডলি করার জন্য কাজ করব। ওকে? সো নিশ্চয়ই পোস্ট লিখতে হবে, ব্লগ লিখতে হবে, তাই না? এখানটায় কোনো পোস্ট আছে কিনা দেখেন, এখানে অনেকগুলো পোস্ট আছে বাই লাখ। কারণ আমরা যখন ডেমো ইম্পোর্ট করেছিলাম এটা চলে আসছে, কিন্তু আমরা এসিও করিনি। এসিও ফ্রেন্ডলি করার জন্য যে কাজগুলো করতে হবে সেটা আমরা দেখব। সো আমি এইটাকে মেনুতে নিয়ে আসি, অথবা আমি যদি একটা সার্চ দেই, আমি জানি না মেনুতে ব্লগ পেজ লিঙ্ক করা আছে কিনা। এইখানটায় মনে হয় না কোথাও ব্লগ পেজ লিঙ্ক করা আছে, আর থাকলেও হয়তো নিচের দিকে থাকতে পারে। নাই, আর থাকলেও হয়তো বুঝতে পারছি না যে কোনটা ব্লগ পেজ। দেখেন আমাদের এখানে আসলে ব্লগ নামে কোনো পেজ আছে কিনা, এই যে দেখেন পোস্ট পেজ, এই যে পোস্ট পেজ কথাটা আছে এটা কেন আসছে, আমি এটাকে ডিরেক্ট রান করি। রান করে দেখতে পাচ্ছেন যে এখানে পোস্টগুলো দেখাচ্ছে, এবং কয়টা কমেন্ট আছে, এটা ডেমো ইম্পোর্টের সময় এগুলো পেয়ে গেছি, কয়টা কমেন্ট আছে সেটাও দেখায়। আর এইখানটায় এই পোস্টগুলো কিন্তু এসিও না, এসিও করা নেই। এবং এগুলো কিন্তু মানুষ র্যান্ডম মানে ডেমো ইম্পোর্ট করে। বাট আমরা এটা দেখবো যে কিভাবে এসিও করতে হয়। লরি ইউসেম কিন্তু ওয়ার্ডটা সব জায়গায় ইউজ করা হচ্ছে। তো এক কাজ করি, আমরা এখানে কাজ না করে, এইখানটায় পোস্ট এসিও না করে, আমরা রিয়াল কোনো ওয়েবসাইটে যাই, সেখানে আমরা এসিও করি। ঠিক আছে? রিয়াল কোনো একটা ওয়েবসাইটে যাই, সেখানে এসিও করি। সেটা হচ্ছে dailyঢাকা.24.com, যেখানে আমি কাজ করছি এখন। বাট এখানে লগ ইন করা নাই, আমার ইউজার নামটা আমাকে খুঁজতে হবে, পাসওয়ার্ডও খুঁজতে হবে। এটা আমি নিশ্চয়ই সিকিউরিটির জন্য আপনাদের সাথে শেয়ার করব না একটু। আচ্ছা, এখন আমরা এই ওয়েবসাইটটাতে কাজ করব, লগ ইন ডান। এবং এটা পেজ ভিউ 7567, লাস্ট 30 ডেজ, এবং সেশন 30 ডেজ এরকম। তারপর হচ্ছে এভারেজ সেশন ডিউরেশন 50 সেকেন্ড।
তারপর হচ্ছে বাউন্স রেট 83.01 সামথিং। এটা কোন একটা প্লাগইন দিয়ে কাজ করা আছে, এটার নাম হচ্ছে মুনস্টার ইনসাইটস। এখানে আরো কিছু প্লাগইন দেওয়া আছে, যেমন হচ্ছে সাইট কিট। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্লাগইন, এবং এই প্লাগইনটায় আপনি দেখতে পাবেন, আমি এগুলো আপনাদের করে দেখাবো, কারণ এগুলো ট্রাফিকিং বা গুগল ইনসাইটস কিভাবে আপনি ট্রাফিক বাড়াবেন সেটার কাজ করে। তো এইখানটা দেখেন, এটা বলছে অর্গানিক, তারপর এটা বলছে ডিরেক্ট, তারপর এটা বলছে রিফারেল। এগুলো আমি বলবো পরে, এখন না। তবে অর্গানিকটাকে বেশি প্রায়োরিটি দিতে হয়, বাট এটাই কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এটা ফেসবুক শেয়ারিং সবচেয়ে বেশি হয়। সো আমরা যেটা করব, আমাদের এসইও করার জন্য এই জায়গাটা কিন্তু সেট আপ করা আছে। সেট আপ আমরা করব হচ্ছে এখানে। সেট আপের জন্য আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই। আমি আপনাদের অনেক কিছু এইভাবে দেখাচ্ছি, কারণ যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। অথবা আমরা এখান থেকে পোস্ট নিয়েও দেখাতে পারি। এইখানটায় দেখেন, আমরা একটা প্লাগইন ইনস্টল করব সবার আগে। অ্যাড নিউ। এসইও করার জন্য বিভিন্ন রকমের প্লাগইন পাওয়া যায়, অনেক প্লাগইন আছে। তো আমি যদি এসইও দিয়ে সার্চ দেই, আমরা একটা প্লাগইন দেখতে পাবো। একটা না, অনেকগুলো প্লাগইন আসবে। ওয়াইওএসটি সবার আগে চলে আসে এবং 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস। আর একটা আছে অল ইন ওয়ান এসইও প্যাক, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন। আপনি এগুলো দেখবেন ইনস্টলার কিরকম, এটা সবচেয়ে বেশি। তার মানে নিশ্চয়ই এটার কোয়ালিটি ভালো। এটাও কিন্তু W3 টোটাল ক্যাশ, এটাও এসইও কাজ করে। তবে অল ইন ওয়ান এসইও প্যাকের থেকে বেটার হচ্ছে এটা। সো এটা খুবই দ্রুত, মানে এসইও ফ্রেন্ডলি করে ফেলে। ইনস্টলেশনে যাই, আমি এটাকে ইনস্টল করব, সেট আপ করবো। সেট আপ করার পরে যখন আমরা এসইও করব, তখন আমরা এখানে কাজ করব, ঠিক আছে? মানে এটা সেট আপ করা আছে, আর এসইও কাজ করবে এখানে। এটা শুধু সেট আপটা দেখাবো কিভাবে করে। এবং আমাদের ওয়েবসাইটটাতে আমরা কিন্তু একটা লোগো দিয়েছি, ইলেকট্রো, যেটা অলরেডি আপলোডেড। সো এটা ইনস্টলেশন হওয়ার পরে হচ্ছে সেট আপ উইজার্ড, যেটা আমরা ই কমার্স সাইটে করি। সেট আপ উইজার্ড, এখানেও কিন্তু সেট আপ উইজার্ডটা আসবে। ইনস্টলিং হোক, ইনস্টলেশন হোক। আর ততক্ষণ পর্যন্ত আমি এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানটা যদি ক্লিক করি, এই পোস্টে এই থিমটা কিন্তু পেইড থিম না, বুঝতে পারছেন? পেইড থিমটাই হচ্ছে, পারচেজ কি দেওয়া হয়নি। এই কারণে কিন্তু লেটেস্ট ওয়ার্ডপ্রেস সার্ট অ্যাক্টিভেট ইওর থিমস এই কথাগুলো বলে। তাছাড়া এমনিতেই সব কিছু ঠিকঠাক। এবার এইখানটা দেখেন, যখন প্লাগইন ইনস্টলেশন হবে, যেমন আমি এটাকে অ্যাক্টিভ করি, যখন এখানে প্লাগইন ইনস্টলেশন হবে এই দুটো জিনিস আসবে। আচ্ছা, আমাদের যেহেতু প্রসেসটা এখানে ডান হয়ে যাচ্ছে, আমরা এখানেই দেখব। কেউ বের হচ্ছেন বা ঢুকছেন? আচ্ছা, ঢুকলেন। নেট কি খুবই স্লো নাকি? আচ্ছা, আমি এখানে ইনস্টল করলাম, করার পর যখনই ইনস্টল হলো, তখন এসইওর এই জায়গাটায় ক্লিক করবেন। অথবা আপনি এখানে দেখতে পাবেন সেটআপ উইজার্ড একটা শব্দ আসবে। অথবা আপনি এখানে কনফিগারেশন উইজার্ড, এই এসইওর মাধ্যমে আমরা এসইও করব। এখানে কনফিগারেশন উইজার্ডে ক্লিক করি প্রথমত। করার পর আমরা একটা পপ আপ পাবো, এরকম একটা উইন্ডো আসবে, যেটা আমরা এসইও করার জন্য কাজ করব। প্রথমে সেট আপ করে ফেলি, মাই সাইট ইজ লাইভ। ইয়েস, আমার সাইট এখন লাইভ, আন্ডার কনস্ট্রাকশনে না। দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। এরপরে বলছে এটা আসলে কিসের সাইট, অনলাইন শপ, অথবা নিউজ চ্যানেল, অথবা পোর্টফোলিও, অথবা কর্পোরেশনস। ব্লগ সাইট কিনা সেটা বলবেন, অনলাইন শপ কিনা এটা বলবেন। তো আমি যদি এটাকে ট্রিট করি এ নিউজ সাইট, তাহলে ওই ক্যাটাগরিতে ইন্ডেক্সিং হবে। তো ব্লগ আমরা এটা দিলাম, হোয়াট ডাজ দ্য সাইট ইজ। তো এটা আমরা ব্লগ দিতে পারি, অনলাইন শপ দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। আর এমন না যে শুধুমাত্র পোস্টই এসিও হয়, আপনি কিন্তু এসিও আপনার প্রোডাক্টগুলোও করতে পারেন। প্রোডাক্টটাও এসিও করার, মানে করতে হয় যদি আপনি অনলাইন শপ দেন। আর আপনি কিন্তু এসিও যে কোনো পোস্ট টাইপে করতে পারবেন, সেটা হোক পেজ, হোক পোস্ট, হোক অন্য কিছু। তো আমি অনলাইন শপ দিয়ে রাখলাম, অথবা ব্লগ দেই। আমি এটাকে অনলাইন শপ করি, আর এইটাতে আমরা ব্লগ দিয়ে কাজ করবো। দুই জায়গায় আমি দেখাবো কিভাবে কাজ করতে হয়। নেক্সটে ক্লিক করি। শুধুমাত্র এই এসইওর পার্টটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন যদি আপনি এটা ভালোভাবে রপ্ত করেন। আর এই ক্যাটাগরিতে যদি আপনি, দেখা যায় দুই একটা জব করলেন, ক্লায়েন্ট যদি আপনাকে নক করে, আপনি যদি জব কমপ্লিট করেন, দেখবেন ওই গিগটা বা ওই স্কিলটা আপনার ফিচার্ড হবে মার্কেট প্লেসে, দেখবেন ওইটাতে আর র্যান্ডম জব পাবেন। সো অর্গানাইজেশন পার্সন, এটা একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি, এই কারণে আমি এটা সিলেক্ট করলাম। আর এখানে বলছে এই কোম্পানি নাম লোগো নিড টু বি সেট।
তো এখানে একটা নাম দিতে হবে। আমাদের এটা কি নাম দিতে পারি, অনলাইন শপ বা সামথিং কিছু একটা, আমি এরকম একটা দিয়ে দিলাম অনলাইন শপ। দেন এখানটায় চুজ এই ইমেজ, এটা লোগো সিলেক্ট করতে বলছে। এই লোগোটাও কিন্তু রিচ হয় ব্র্যান্ডিং এর জন্য, ফর ব্র্যান্ডিং। অনেক সময় দেখবেন লিঙ্ক শেয়ার করলে অটোমেটিক্যালি ইমেজ আসে, শো করে না এরকম। তো ওইটা কেন হয়, এই এসইওর কারণেই কিন্তু হয়, এসইও ছাড়া কিন্তু এগুলো ইম্পসিবল। অথবা আপনি মেটা ট্যাগ দিয়ে করতে পারেন, বাট মেটা ট্যাগ করলে কাস্টম কোডিং করতে হয়। এবং রিসেন্টলি 189 ব্যাচের একজন স্টুডেন্ট, উনি ফ্রিল্যান্সিং করেন, ওনার এই একটা প্রবলেম হয়ে গেছিল একটা ক্লায়েন্টের কাছে, আমাকে নক করছে। তো তাকে বলা হলো যে ওয়ার্ডপ্রেস কিনা, সে বলে যে ওয়ার্ডপ্রেস সাইট না, তাহলে তো এটা অন্যভাবে করতে হবে। কিভাবে করতে হবে, আমি গুগল সার্চ করলাম, কারণ আমার কোডটা মুখস্থ ছিল না, মেটা ট্যাগের একটা কোড গুগল সার্চ করে তাকে দেওয়া হলো যে হ্যাঁ এটা করেন, কারণ আমি প্র্যাকটিক্যাল এটার একটা আউটপুট পেয়েছিলাম। তো সে করলো, সে আধা ঘন্টার মধ্যে একটা মানে আউটপুট পাইছে। আউটপুটটা কি সেটা আমি বলি। মনে করেন আমি এটাকে কপি করলাম এই লিঙ্কটাতে, কপি করার পর আমি ফেসবুকে সাপোজ আমি ফেসবুকে ঢুকলাম, এইখানটায় আমি পোস্ট করি। এই যে পোস্ট যে করলাম, পোস্ট করার পর এখানে একটা ছবি আসবে ফিচারিং এ প্রিভিউ। এই ছবিটা হচ্ছে ওর যে ওয়েবসাইটের কথা বলছে সেটা হচ্ছে মেটা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটে তো আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এসইও করতে পারবেন না, ওইটা আপনাকে অন্যভাবে করতে হবে। তবে দেখেন ছবিটা কিন্তু এরকম আসছে, এই যে দেখেন হোম H5 মাই ওয়েবসাইট। তার মানে এই পেজটা কিন্তু অ্যাক্টিভ করা আছে এই ওয়েবসাইটের ফ্রন্ট পেজ হিসেবে, প্রোডাক্ট পেজ হিসেবে। এবং ওইখানে এই ছবিটা কোথাও না কোথাও আছে, এবং যেই ছবিটা ওরা ফিচার্ড করে, মানে আরও ছবি আছে, এগুলো কিন্তু আমরা দিয়েছিলাম প্রোডাক্টের জন্য, রাইট? মনে আছে? এগুলো আমরা দিয়েছিলাম এবং এগুলোই আমরা ফিচার্ড পাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি যদি পুরোটা জুড়ে ইমেজ চাই তাহলে কি করব, তাই না? পুরোটা জুড়ে ইমেজ চাই, সেটা সেক্ষেত্রে কি করব? এগুলো হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে ম্যাটার করে। তো আমরা এগুলো দেখব। আহ, এরকম এই ধরনের জিনিসগুলো নিয়ে আমি অনেক বেশি চিন্তা ভাবনা করতাম আগে, অনেক রিসার্চ করতাম, এখন একটু কম করি। তো যাই হোক, আমরা এখানটা কিন্তু ওই লোগোটা পাচ্ছি না। আমি এইটাকে সিলেক্ট করে আপাতত অ্যাস এ লোগো হিসেবে দিলাম। এখানে ফেসবুক ইউআরএল, তারপর হচ্ছে টুইটার ইউজার নাম, ইনস্টাগ্রাম ইউআরএল, এগুলো দিয়ে দিবেন। আর যদি না থাকে না দিলেও সমস্যা নেই। আর যদি এসইও কাজ করেন ক্লায়েন্টের কাছ থেকে এগুলো লিঙ্ক চেয়ে নেবেন। তারপরে হচ্ছে এগুলো সব ইয়েস করে দেবেন, চোখ বন্ধ করে পড়বেন একটু। তারপরে এখানে মাল্টিপল অথর্স, মাল্টিপল অথর কিনা, যদি ব্লগ সাইট হয় বা প্রোডাক্ট পেজে আপনি মনে করেন আপনার অ্যাডমিন অ্যাক্সেসে মানুষ লগ ইন করছে এবং এসইওর কাজ করছে বা পোস্ট দিচ্ছে, সেটা অন্য জিনিস। কিন্তু অন্য কোনো ইউজার যদি তার ইউজার আলাদাভাবে একটা রোল দিয়ে সে যদি আলাদাভাবে লগ ইন করে পোস্ট দেয়, সেটা আলাদা বিষয়। তো আমি, ইফ ইউ চুজ নো, your author archives will be deactivated to prevent duplicate content issues. তো আমরা এটা ইয়েস করে দিতে পারি অথবা নো করে দিতে পারি। নো কেন রাখা হচ্ছে বাই ডিফল্ট, কারণ এখানে কিন্তু আসলে অথরকে ম্যাটার করে না। ম্যাটার করে? অথরকে ম্যাটার করে? অথর কিন্তু এখানে ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমার প্রোডাক্ট এবং আমার কন্টেন্ট। এই জায়গাটা নেক্সট করে দেই, নেক্সট করার পর টাইটেল সেটিংসে আসছে। বাই ডিফল্ট কিন্তু ওয়েবসাইটে এই টাইটেলটা দেওয়া আছে। আমি এখানে বলি অনলাইন শপ বা সামথিং কিছু একটা কোম্পানির নাম দিয়ে দেবো। এবং অনলাইন শপের পরে একটা ট্যাগলাইন থাকে না, একটা ট্যাগ থাকে না। এবং ওয়েবসাইটগুলোতে কি হয়, কার্সর যদি রাখেন, দেখেন মাই ওয়েবসাইট দেখায়, তারপর বলে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, দেখতে পাচ্ছেন? মাঝখানে কিন্তু একটা ড্যাশ চিহ্ন আছে। এই ড্যাশ চিহ্নটা আসলে আসবে কিভাবে? আপনারা কি শুরু করছেন? এটা কি টাইম ক্লাসে ঢোকার? সো আমি এখানে ড্যাশ দিব, তারপর হচ্ছে এখানে ক্লিক করব। আমি এটাও দিতে পারি, এটাও দিতে পারি। দেন এটা দেয়, কমনলি এটা দেয়। আর অনেকে আবার এটা দেয়, অনেকে এটা দেয়, এটা দেয় না খুব একটা। সো আমি এটাকে নেক্সট করি। তারপর এটা হচ্ছে কন্টিনিউ লার্নিং। ওরা কি করে, এটা পেইড করার জন্য, আপগ্রেড করার জন্য, পেইড করার জন্য কিছু ইনফরমেশন দেয় যাতে আপনি আগ্রহ প্রকাশ করেন পেইড ভার্সন। ওরা ভিডিও দিয়ে হচ্ছে পেইড ভার্সনটাকে সেল করার চেষ্টা করে। এবার আমি নেক্সট করি, সাকসেস, তারপর হচ্ছে ক্লোজ, ডান। এটার কাজ শেষ। এবং দেয়ার ইজ এ নিউ নোটিফিকেশন, এখানে একটা নোটিফিকেশন অলরেডি আছে, নোটিফিকেশন ক্লিক করি। নোটিফিকেশনটা হচ্ছে এটা, আমার এটা সেট আপ করা আছে, গ্রিন জোন আসছে। নোটিফিকেশন হচ্ছে এটা, কি বলছে? ওয়াইওএসটি WooCommerce ক্যান ওয়ার্ক টুগেদার। তার মানে WooCommerceর যে প্রোডাক্টগুলো আছে সেটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য এটা সাজেস্ট করছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। মানে আমার এটা ডান, এটা পড়া হয়ে গেছে, এটা আর কোনো কিছু নাই। মোর ইনফরমেশনের জন্য আপনি আরও দেখতে পারেন, বাট আমরা এসইও করতে পারি। পেইড ভার্সনের জন্য ওরা কি করে, এই কাজগুলো করে। ফিচার্সে যাই, দেখেন এখানে দেওয়া আছে এসইও অ্যানালিটিক্স অন, অবশ্যই।
রিডেবিলিটি অ্যানালিটিক্স অবশ্যই। এসইও এবং রিডেবিলিটি মূলত এই দুটোর কারণেই কিন্তু এসইও আপনি বুঝতে পারবেন যে আসলে এসইও হচ্ছে কিনা। কর্নার স্টোন কন্টেন্ট, এটা আসলে আমার সঠিক জানা নাই এটা কি কাজ করে। আমি রিসেন্টলি এটা পড়েছিলাম, কারণ আমার একটু মানে পড়তে ভাল লাগে। আমি ইদানিংকালে একটু দেখা যায় গুগল টুগল করি, কোনটা কেন কি ইউজ করা হচ্ছে এটা পড়ি, বাট দেখা যায় পড়তে পড়তে এদিক ওদিক চলে যায়, মনে থাকে না। তো এখানে দেখেন দ্য এটা কন্টেন্ট ফিচার লেটস ইউ টু মার্ক অ্যান্ড ফিল্টার কর্নার স্টোন কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট, ফাইন্ড আউট হাউ কর্নার স্টোন কন্টেন্ট হেল্প ইউ। এটা ভালোভাবে পড়তে হবে, নাহলে বোঝা যাবে না আসলে কি কাজ করে, কন্টেন্টের ভিতরে কিছু একটা কিছু করে। সো এখানে দেখেন একটা এক্সাম্পল দিচ্ছে, ছবির মাধ্যমে অনেক কিছু ওরা বুঝায়। কর্নারস্টোন কি, ওরা ওদের ব্লগগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে, এটা পড়বেন। এবং দেখেন ওদের মেনুটা একটু ডিফারেন্ট, সো একটু আলাদাভাবে হাইলাইট করছে। এখানে দেখেন অ্যাডমিন বার মেনু, অ্যাডমিন বার মেনু, তারপর হচ্ছে সিকিউরিটি নো অ্যাডভান্স সেটিংস ফর অথর্স, রাইট ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপস, টেক্সট লিঙ্ক কাউন্টার, তারপরে হচ্ছে কর্নার স্টোন কন্টেন্ট, এটা তো পড়লামই। এগুলো আপনারা যদি অন রাখতে চান অন রাখেন, সমস্যা নেই, এখানে হাত দেওয়ার দরকার নেই। ওয়েব মাস্টার টুল, এই জায়গাটায় এটাকে আরও একটু সুন্দর করার জন্য, ইন্ডেক্সিং করার জন্য এই কাজটা করতে হয়। এখানে হচ্ছে বাইডু ভেরিফিকেশন, তারপর হচ্ছে বিং ভেরিফিকেশন, গুগল ভেরিফিকেশন এবং ইয়ান্ডেক্স ভেরিফিকেশন। ইয়ান্ডেক্স মেবি চাইনিজ একটা ব্রাউজার, চাইনিজ একটা ওদের সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্স। তারপর এখানে হচ্ছে বাইডু মেবি রাশিয়ান, বাইডুটা রাশিয়ান, অথবা ইয়ান্ডেক্সটা হচ্ছে রাশিয়ান, যে কোনো একটা কিছু হইতে পারে। এই দুটো, একটা চাইনিজ একটা হচ্ছে রাশিয়ান। বিং হচ্ছে নর্মালি, বিং কোন একটা কান্ট্রিতে খুব বেশি ইউজ হয়, এটা মনে হয় রাশিয়াতে ইউজ হয়, এরকম হতে পারে, আমার ঠিক মনে নাই। গুগল হচ্ছে গ্লোবাল ইউজ করে। বাট যাই হোক না কেন, আমরা এগুলো ইন্টিগ্রেট করতে হবে, এখানে একটা এপিআই অ্যাড করতে হবে। সবগুলোতে প্রয়োজন হয় না, গুগলটা বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে বিংটা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো খুব একটা প্রয়োজন হয় না। কারণ এই কান্ট্রিগুলো যারা এই ব্রাউজারটি ইউজ করে, আমরা কি বিং ইউজ করি খুব একটা? বিংও কিন্তু গ্লোবাল ইউজ করা হয়, বিং কিন্তু খুব একটা ইউজ করি না। আমরা ইয়াহু ইউজ করি, তাও কিন্তু খুব একটা ইউজ করি না। কিন্তু এগুলো এরা যে কান্ট্রিতে এগুলো ইউজ করে, ওরাও দেখা যায় গুগলটাই বেশি ইউজ করে, কারণ গুগলের মাধ্যমে সার্চিং করে অনেক বেশি ডাটা পাওয়া যায়। যাই হোক, আমরা গুগল ভেরিফিকেশন কোডটা কিভাবে করে এটা দেখব, বাকিগুলো আপনারা বুঝে যাবেন কিভাবে করতে হবে। এটা করার জন্য আমাদের যেতে হবে এখানে, এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। এই ওয়ার্ডটা আপনি এখানে সার্চ কনসোল দিয়ে সার্চ দেন, তারপর গুগল, আপনি এইভাবে লেখেন বা যেভাবে লেখেন এখানে একটা ইউআরএল পাবেন। সার্চ গুগল সার্চ কনসোল, এখানে যান, ওয়েবমাস্টারও যেতে পারেন, তারপর এখানে যান, দুই জায়গায় ওপেন করি, আমাকে দেখতে হবে কোথায় কি কাজ করে। সার্চ কনসোলে ক্লিক করি, ঘুরে ফিরে একই জায়গায় আসতেছে, হ্যাঁ একই জায়গায় আসতেছে। যাই হোক, এখন এটা আসলাম, এইখানটা যেটা করবেন, এইখানটা কিন্তু আপনার গুগল ভেরিফিকেশন কোডের কথা বলছে, আপনার অবশ্যই কোডটা জেনারেট করতে হবে। তার আগে এইখানে দেখেন https://www.example.com একটা ইউআরএল জেনারেট করতে বলছে, ওরা কিন্তু ফর এক্সাম্পল দিয়ে রাখছে যে ইউআরএলটা কিভাবে দিতে হবে। তো আমার কিন্তু ইউআরএল হচ্ছে এটা, তাই কিনা? অ্যাকচুয়ালি জেনুইন ইউআরএল কোনটা? জেনুইন ইউআরএল এটা না। তো আমি এই ইউআরএল দিয়ে কাজ করবো, কারণ আমার এই ফোল্ডারটা, এই প্রজেক্টটা ইন্ডেক্সিং করার চেষ্টা করছি। তো আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। আমার এটা করার সাথে সাথে একটা কাজ করব, আমি এটাকে নোট করে রাখি কি কি করছি। এখানে কিন্তু ইউআরএল আসার সময় এইচটিটিপিএস আসছে, কোলন আসছে, ড্যাশ ড্যাশ, তারপর হচ্ছে currentjobsnews.com SSD 253। তো ইন্টার করলাম এবং কন্টিনিউ করি, চেকিং ভেরিফিকেশন। ওকে, এবং এইখানটায় অনেকগুলো ওয়ে দেখাচ্ছে। একটা হচ্ছে ডাউনলোড দ্য ফাইল, এই ফাইলটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর আমার এইটার ফোল্ডারে আপনাকে সেট করতে হবে, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, এখানে যদি ক্লিক করেন, এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে হয়। আরেকটা হচ্ছে পাবলিক পারমিশন ট্যাগ ম্যানেজার কন্টেন্ট, তারপর হচ্ছে ডোমেইন প্রোভাইডার। এখানে দেখেন একটা কোড দিছে, সিডিএন ডিএনএস প্রোভাইডার, এটা না, এটা না, এটা নেওয়া যাবে না। এইচটিএমএল ট্যাগে যাই, এই যে দেখেন পেয়েছি, এই যে মেটা ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, এটাকে আমি কপি করি। এই কপিটা করার পর মেটা ট্যাগ কোথায় দেয়? মেটা ট্যাগ দেয় একটা প্রজেক্টে, একটা ওয়েবসাইটে। আমি যদি ফর এক্সাম্পল দেখাই, মনে করেন একটা ওয়েবসাইট হচ্ছে এটা, এইখানে এই যে হেড ট্যাগের ভিতরে এইখানটায় মেটা ট্যাগটা দেয় এইভাবে। কিন্তু আপনি যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করছে, মেটা ট্যাগটা এইভাবে দেওয়া যাবে না, রাইট? মেটা ট্যাগটা দিতে হবে গুগল ভেরিফিকেশন কোডের এইখানটায় ট্যাগ সহ। এবং আমি যদি সেভ করি, অটোমেটিক্যালি এটা কনভার্ট হয়ে যাবে, এই যে দেখেন কনভার্ট হয়ে গেছে, এবং সেটিংস সেভড। এবার আমার কাজ হচ্ছে, যেহেতু এটা ভেরিফাই করছি,
আমি এখানে ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি সে চেক করবে যে ভেরিফাইড হচ্ছে কিনা। হয়ে গেছে। এবং গো দ্য প্রপার্টি, ডান, ভেরিফাইড হলো। এবং এর পরের স্টেপগুলো কি সেটা আমি বলি। এখানটায় আমি কিন্তু আমার অন্য একটা ব্রাউজার, অন্য একটা লগ ইন, এটা কিন্তু বাই ডিফল্ট, এটাও আপনারা চেক করবেন। আপনার যদি মাল্টি জিমেইল লগ ইন থাকে সেটা আপনাকে অবশ্যই চেক করতে হবে। আর এইখানটা দেখতে হবে যে আসলে আমি এখান থেকে করছি কিনা। ক্লিক করি, দেন আমার কিন্তু এখানটায় এটা আসছে, রাইট। তো এইটা কিন্তু মেইনলি আমার এখানে পারফরমেন্সগুলো দেখাবে। তার মানে আমি ওইটার মাধ্যমে এসইওর করার পর গুগল ইন্ডেক্সিং কেমন হচ্ছে, কারা কারা দেখছে, ভিজিটর কতক্ষণ দেখছে, 7 দিনে কতগুলো ভিজিটর আসছে, এগুলো সব আমি ডাটাগুলো পাবো এখানে চার্টের মাধ্যমে। তো এইটা যখন দিবেন, একটা কাজ করে দিতে হবে। যখন আপনি এইচটিটিপিএস দিয়ে দিচ্ছেন তখন আর একটা কাজ করতে হবে, অ্যাড প্রপার্টি, আরও কিছু দিবেন। কেন দিবেন? কারণ আপনার এসইও আসলে কোনটা দিয়ে হচ্ছে, মানে গুগল সার্চিং বিষয়গুলো যে থাকে ওইটা আসলে, এটা আমি এইটা এখানে অ্যাড করার কারণ হচ্ছে আমার এই জায়গাটা কিন্তু আমরা ইন্ডেক্সিং দেখবো যে কিরকম রিচ হচ্ছে, এই যে এখানে প্রপার্টিস রিপোর্টে। কিন্তু এইখানটায় আপনার আরো কয়েকটা ওয়েতে করতে হবে। যেমন আমি এটাকে, এই যে এটাকেই কপি পেস্ট করি, আরো 4 বার কপি পেস্ট করি, দেখেন এখানটায় এটার পর ডাব্লু 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 ডট এটা দিয়ে একবার করব, ঠিক আছে, এটা দিয়ে একবার করব, এটা আমরা দিব এখানে। শুধুমাত্র এটা দিয়ে যাবেন। এটা কি করবে, আপনাকে ওই এসইওর ক্ষেত্রেও আপনাকে আরো একটু সাপোর্ট করবে, হেল্প করবে। অনেক লিঙ্ক এইভাবে থাকে না, অনেক লিঙ্ক ওইভাবে থাকে, এইভাবে থাকে, আবার দেখা যায় এটা কিন্তু আমরা ভেরিফাই করব না, কারণ ভেরিফিকেশনের জন্য এখানে কিন্তু একবারই করেছিলাম এই যে এই জায়গাটায়। তো দ্বিতীয়বার তো ভেরিফিকেশন করার কিছু নাই। আচ্ছা, আমি এটাকে আবার লগ ইন করি। ফর সিকিউরিটি মাঝে মাঝে লগ ইন করতে বলে, এখানটাতে আবার দিবেন না, রাইট। তো এটা হওয়ার পর আমি ডান করি, নট ভেরিফাইড, এটা কিন্তু ক্লিক করব না, আমি শুধুমাত্র ডান করব। তাহলে এখানটায় আরেকটা আসে, রাইট। এবার আবার ক্লিক করেন। এবার আপনি এইচটিটিপিএস বাদ দিয়ে, এবং এখানেও এইচটিটিপিএস বাদ দিয়ে করতে হবে। এখানে বলবো ডাব্লু 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 ডট, তাহলে এইটাকে কপি করেন। এবার কপি করে এখানটা অ্যাড করে দেই, কন্টিনিউ। টাইম নিচ্ছে, ওকে ডান। গো দ্য প্রপার্টি, এবার আর একবার লাস্ট। হ্যাঁ, হ্যাঁ, ওটা ভিতরে যাবে, ওটা ভিতরে। আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, জাস্ট ওয়েট করেন। এখানে কন্টিনিউ গেলাম। কিওয়ার্ড কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এমন না যে আমি এটা এইভাবে দিচ্ছি বলেই যে সার্চে চলে আসবে, এমনটাও কিন্তু না। আপনার পুরো ওয়েবসাইটের কন্টেন্টগুলোর উপর ডিপেন্ড করে। একটা ওয়েবসাইটে কিন্তু একটা কিওয়ার্ড থাকে, একটা ওয়েবসাইটের একটা টার্গেট থাকে যে ওয়েবসাইটটা কিসের জন্য। এবং যে ডোমেইন নামটা আছে এটা কিন্তু টার্গেটিং ওয়ার্ড হওয়া উচিত। এবং আপনি ওয়েবসাইটের নাম শুনেও বুঝতে পারেন ওয়েবসাইটটা আসলে কিসের, তাই না? এরকম হয় না যে ওয়েবসাইটের নাম শুনে বুঝতে পারছেন ওয়েবসাইটটা আসলে কিসের? এই জিনিসটা তখন আপনার মাথায় খেলবে না যে আসলে ওয়েবসাইটের নাম ওইরকম কেন। তো ওই ওয়ার্ডগুলো কিন্তু আসলে কন্টেন্ট এবং ওয়েবসাইটের যে আপনি যে টার্গেট, ওই টার্গেটের সাথে কিন্তু যায়, ম্যাচ করে। এগুলো কিন্তু বেশি আপনাকে রিচ করে আপনার ওয়েবসাইটটাকে। তো আমি এইটা যদি, এই যে এটাই তো না, না হ্যাঁ এটাই, এই ওয়েবসাইটটা মনে করেন এখানে দেখেন কিছু এক্সটেনশন ডান করা আছে, আমি এগুলো নামা রাখছি। ক্লিক করি, এখানটা কিন্তু দেখবেন আহ, কিছু কথা আছে। এই যে আমার ডোমেইনটা, ডোমেইনটা আসলে তার গুগল ইন্ডেক্সিং এ কতটুকু র্যাঙ্কিং করে সেটা। সো এখানে কোনো না কোনো সমস্যা হয়েছে, আচ্ছা লগ আউট হয়ে গেছে মেবি, এটা ম্যাটার করে। আবার এখানে ক্লিক করি, এটা হচ্ছে বলা হয় আহ, এটার নাম কি জানি, কার্সার রাখি, অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক, মানে এটা ট্রাফিক কিরকম, বাংলাদেশের ট্রাফিকটা কিরকম। এবং সাইট লিঙ্কড, মানে অন্য কোনো সাইটের সাথে এটা লিঙ্ক আপ কিরকম, এবং ওয়েবসাইটটা স্লো কিনা, এটা কিন্তু আমার এটা দেখাচ্ছে কিন্তু। তো এগুলো কিন্তু ম্যাটার করে। আচ্ছা, এখানেও কিন্তু ভিজিটর কিরকম সেটা দেখায়, এগুলো ইন্ডেক্সিং কি, তারপর হচ্ছে বিং ইন্ডেক্সিং কিরকম, অ্যালেক্সা র্যাঙ্কিং কিরকম, এগুলো দেখায়। এগুলো কিন্তু একটা, এগুলো নিয়ে আরো অনেক অনেক আমার নিজেরই এগুলো অভিজ্ঞতা কম, বাট আমি এক জায়গায় একজন বড় ভাইয়ের কাছ থেকে এগুলো দেখি, শিখি, ওনার কাছ থেকে এগুলো আইডিয়া পাই। সো এখন এটা দিলাম।
এটা আমরা এটা করে ফেললাম, রাইট? এই জায়গাটা দেখেন সাইট ম্যাপস নামে একটা অপশন আছে। এই পর্যায়ে সাইট ম্যাপসে ক্লিক করি, করার পর দেখেন এখানে সাইট ম্যাপের একটা অপশন দিচ্ছে, বা ইন্টার সাইট ম্যাপ ইউআরএল, এখানে ইউআরএলটা দিতে বলছে, রাইট? তো সাইট ম্যাপ বলে কিন্তু একটা শব্দ আছে। সাইট ম্যাপ বলতে আপনার ওয়েবসাইটের যতগুলো ডাটা বা ইউআরএল বা যত পোস্ট বা যত স্ল্যাগ যত লিংক, এগুলো কিন্তু এগুলোকে সাইট ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তো আমার এটা তৈরি করতে হবে। তো সাইট ম্যাপের একটা ইউআরএল থাকে, সেটা জেনারেট করতে হবে। এখানটা আমরা ওয়েবমাস্টার করলাম এক্স্যাক্টলি ওইভাবেই, কিন্তু বিভিন্ন ওয়েতে এগুলো বাইডু বা বিং ওদের কিন্তু স্ট্রাকচার একটু ভিন্ন। ওদের মানে এটা জেনারেট করার স্ট্রাকচার একটু ভিন্ন। জাস্ট আপনি দেখলেই বুঝতে পারবেন ভেরিফিকেশন কিভাবে করে। সো ওইটা খুব একটা মানে কঠিন কিছু হবে না। এরপরে দেখেন সার্চ অ্যাপিয়ারেন্সে যাই। এখানটা আপনার এটা আমরা তখন সেট আপের সময় করেছিলাম, এগুলো লিখেছিলাম, এগুলো আমরা দিয়েছিলাম, এগুলো আমি দিব একটু পরে দিব, আমি বুঝাই দিচ্ছি। আমি একটা জিনিস খুঁজতেছি, সেটা যদি পাই। সোশ্যাল, এগুলো আমি পরে আবার আসতেছি। টুলসে যাই। টুলসে দেখেন ফাইল এডিটর নামে একটা শব্দ আছে, এবং বলছে যে দিস টুল অ্যালাউস ইউ টু কুইকলি চেঞ্জ ইম্পর্টেন্ট ফাইলস ফর ইউর এসইও লাইক ইউর রোবটস টেক্সট। রোবটস টেক্সট আপনাকে লক করে এবং কিছু এক্সারসাইজ তৈরি করে দেয় যে কোন লিঙ্কটাতে আপনি মানে ভিজিটররা ঢুকবে, কোন ভিজিটররা ঢুকবে না কোন লিঙ্কটাতে, এটাও আপনি কিন্তু লক করে দিতে পারেন। আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করি, ওয়েবসাইটে আসলে বাই ডিফল্ট কোনো একটা ফাইল রান হয়, রাইট? ওইটা আসলে এইচটিএক্সএস ম্যানেজমেন্ট করে, এবং এইচটিএক্সএস এর মাধ্যমেও কিন্তু লক করা হয় যে আপনি কোন ওয়েবসাইটটাতে বা কোন পেজটাতে আপনি ভিজিট করতে পারবেন অ্যাজ এ ইউজার। তো রোবটস টেক্সট এটা গুগল সাজেস্ট করে বা রিকোয়ার্ড করে, এগুলো করা দরকার। ফাইল এডিটরে যাই, যাওয়ার পর এখানে দেখেন কিছু অপশন পাচ্ছেন, এটা হচ্ছে এইচটিএক্সএস। এবং এইচটিএক্সএস এ দেখেন আপনার কিছু কোড দেওয়া আছে, যেমন ইন্ডেক্স ডট পিএইচপি, তারপরে রিকোয়েস্ট ফাইল নেম, তারপর রিকোয়েস্ট ফাইল নেম, এবং দেখেন এসএসডি 253 ইন্ডেক্স ডট পিএইচপি। বাই ডিফল্ট এখন যে ওয়েব পেজটা আমরা রান করি সেটা হচ্ছে এই ইউআরএল এ। কথা বুঝতে পারছি? তো এখানে দেখেন রিরাইট বেস, মানে এটা হচ্ছে স্ল্যাশ দেওয়ার পর এখানে সেটা আমাদের বলছে। এবং আপনি যদি কারেন্ট জবস নিউজ ডট কমে যাই তাহলে কিন্তু এটা থাকতো না, ঠিক আছে? এবং এখানে এইটা দেখাইতো না, ডিরেক্ট হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি আসতো। এবং আমি যদি এটা ডিলিট করে সেভ করি, দেখবেন আমি যদি এটা রান করি তাহলে অটোমেটিক্যালি আবার ওখানে যাবে। সো এগুলো ম্যাটার করে। এখন ক্রিয়েট এ রোবট টেক্সট ফাইলে ক্লিক করি, তাহলে এখানে আসতেছে। আচ্ছা, এখানে এইভাবে আসার কথা না। এই যে এটা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এইখানটায় উপরের দিকে একটা ইউআরএল দিতে হয়, একটা ইউআরএল জেনারেট করে দিতে হয়। তো ওইটা আসলে লেখে কিভাবে, আমাকে একটু ঘুরে আসতে হবে, আমার ঠিক মনে নেই। বা আমি একটু গুগল সার্চ করতে পারি, সাইট ম্যাপ ফাইল নেম ফর গুগল। তাহলে সাইট ম্যাপের ফাইলের নামটা আমি পাবো যে কিভাবে লেখে। উম, একটু লাইনে থাকেন। সাইট ম্যাপ স্ল্যাশ ইন্ডেক্স বা সামথিং কিছু একটা লেখে। সো একটু দাঁড়ান, আমি খুঁজে বের করি, বা আমার ওয়েবসাইটে যাই, এটা বেটার হয়। আচ্ছা, এইটার তো করা আছে, রাইট? এটার তো করা আছে, এখানে এখানে করা না অ্যাকচুয়ালি। আমি এখানটা যাই। আমি কি এখান থেকে করে নিয়ে গেলাম? হ্যাঁ, করেছি। এখানটায় বেস্ট অ্যান্ড্রয়েড ডাউনলোড ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানটা সাইট ম্যাপে যদি যাই তাহলে ফাইলের নামটা পাবো। এখানে আমি দেইনি। আচ্ছা, এটার মাধ্যমে হয়নি, হয়তো হয়েছে এটা দিয়ে। এই যে এই নামে আসবে। তো এইটাকে কপি করে এইখানটায় বসাতে হয়। হ্যাঁ, এইখানটায় বসাতে হয়। কিভাবে বসাবেন? এই যে এখানটায় এই ফাইলের নামটা দেই, সাইট ম্যাপ আন্ডার স্কোর হওয়ার তো কথা না, আন্ডার স্কোর দিছে। আচ্ছা, আমি আন্ডার স্কোর দিয়ে করলাম এক্সএমএল। তাহলে যেটা হলো, আমি এই যে সাইট ম্যাপ ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি যদি এটা রান করি, আমার ওয়েবসাইটে কি রান করা আছে? এইখানটায় এসএসডি, এখানটায় ওই ফাইলের নামটা দিই,
ঠিক আছে? দেওয়ার পর রান যদি করি, দেখেন অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি, প্রোডাক্ট, পোস্ট ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ, ক্যাটাগরি, তারপর হচ্ছে স্ট্যাটিক ব্লক, প্রোডাক্ট সাইড ম্যাপ, তারপর হচ্ছে পেজ সাইড ম্যাপ। এগুলো কেন আসতেছে বলেন তো? কারণ এগুলোই মানুষ রিচ করবে, দেখবে। 8টা সাইড ম্যাপ বেরোইছে। এগুলো কমাবেন কিনা বাড়াবেন সেটা ডিপেন্ড করে আপনার আমার উপর। এটা আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে। সো আমার এই জায়গাটা যাই, এটা আমি অ্যাড করে দিই, তারপর হচ্ছে সেভ করি। তার মানে আমার ইউআরএল ঠিক আছে। সেভ করা মাত্র এখানে দেখেন কুড নট ফেচ, এটা কিন্তু ফেচ করতেছে না। কেন করতেছে না? কারণ একটাই, এখানটায় দেওয়া হয়নি। তো এখানে দিব কিভাবে? একটা জেনারেশন, মানে জেনারেট করার জন্য একটা ওয়ে আছে, সেইটা আমি বের করে নিয়ে আসি, একটু ওয়েট করেন। আহ, এই রোবট ডট টিএক্সটি, অথবা আমার এইখানটাও থাকার কথা। আমি একটু দাঁড়ান, নামটা আমার ঠিক মনে নেই কিভাবে দেয়। এডিট ফাইলে যাই, এই যে সাইট ম্যাপের এই ইউআরএলটা, এটাকে আমি কপি করি। কপি করার পর এখানটা প্রথম যে ওয়ার্ডটা সাইট ম্যাপ, এটা আমার মনে ছিল না। এই ইউআরএলটাকে আমি কাট করে এখানটা অ্যাড করে দিই। কথা বুঝতে পারছি? তাহলে ওই ডিটেক্ট করবে, এখন এখন প্রবলেম হবে না যে আমার এখানে বলতেছে না ইরর, সেটা আর থাকবে না হয়তো। সেভ চেঞ্জ রোবটস টেক্সট ডান। এবার আমি রিলোড দেই, দেখছেন ঠিক হয়ে গেছে। সো এটা যদি ঠিক হয়ে যায়, আমি সাইট, হে রিমুভ করতেছি কেন, সাইট ম্যাপস, এখানে দেখেন এটা আসে, ক্লিক করেন। করলে এখানে কিছু দেখাচ্ছে না, কারণ এটা এখনো আমি আপডেট করিনি। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের এসিওর, সরি, আমার এসিওর এখানটা যাইতে হবে আবার। এখানটা যাওয়ার পর সার্চ অ্যাপিয়ারেন্স, একটু লক্ষ্য করবেন আমরা কিন্তু এটা, আমাদের কিন্তু কারেন্ট জবস নিউজ ডট এসএসডি 253-তে আছে, এটা আমি এখানে রাখি। এটা আমি কোনটা কোনটা রাখবো কোনটা রাখবো না একটু লক্ষ্য করেন। পেজ রাখবো, পোস্ট রাখবো, প্রোডাক্ট রাখবো। আমি কিন্তু কোনো ক্যাটাগরিকে হাইলাইট করব না, কোনো ট্যাগকে হাইলাইট করব না, কোনো পোস্ট ট্যাগকে হাইলাইট করব না, স্ট্যাটিক ব্লককেও আমি হাইলাইট করব না। এগুলো কিন্তু চাইলে আপনি কন্ট্রোল করতে পারেন। সো এখানে কিন্তু বিভিন্ন রকম ডেট দিয়েছে। এসএসডি লাস্ট মডিফাইড 2016, 2020। আচ্ছা, এগুলো 2016-18 কেন আসছে? কারণ এই ফাইলগুলো, এই ফাইলগুলো হচ্ছে আমরা যে ইলেকট্রো ইউজ করছি ওখানে যে পোস্টগুলো, এই পোস্টগুলো কিন্তু অনেক পুরনো, ডেমো ইম্পোর্ট করেছিলাম না, ওই কারণে হয়তো এটা আসছে। আচ্ছা, এখন আমরা এটা যেটা করব এখন, কন্টেন্ট টাইপ দেখেন, সেটিংস ফর সিঙ্গেল পোস্ট ইউআরএল, এই জায়গাটায় আমার পোস্ট ইউআরএল এর কথা বলছে। সাপোজ আমি এই পোস্টটা, এখানটায় পোস্টগুলো দেখি এবং আমার প্রোডাক্টগুলো দেখি, কারণ আমার এসইও করতে হবে এগুলোর উপরে, রাইট? মনে করেন আমি এই প্রোডাক্টটা ভিউ করলাম, ভিউ ভিউ করলে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট নামে একটা ক্যাটাগরি দেখাচ্ছে, এরপরে কিন্তু প্রোডাক্টের নাম দেখাচ্ছে। আবার এই পোস্টটা যদি আমি ভিউ করি, তাহলে এখানে আমার ডেট দেখাচ্ছে আগে, তারপরে কিন্তু প্রোডাক্টটা দেখাচ্ছে। এখানে প্রোডাক্ট দেখাচ্ছে, এখানে আবার ডেট দেখাচ্ছে। এই দুটোকে ঠিক করতে হবে। যেমন সেটিংসের পারমালিঙ্কে যাব, আমি চাই না ডেট দেখাক, তাহলে আমি পোস্ট নাম সিলেক্ট করে দেব। পোস্ট নাম সিলেক্ট করে দিলাম, তারপর আমি এখানে বলি সেভ চেঞ্জ। এখানে দেখেন ইউআরএল কিন্তু প্রোডাক্টের জন্য বাই ডিফল্ট প্রোডাক্ট স্ল্যাশটা আছে, এটা আমরা ডিসেবল করে দেব। এবার এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি বেসড, প্রোডাক্ট ট্যাগ বেসড, এটা অপশনাল। আচ্ছা, এটা আমরা এসি এর মাধ্যমে কন্ট্রোল করবো, সমস্যা নাই। এবার এই জায়গাটায় যদি আমি রিলোড দেই তাহলে আসে না, আমি আবার রিলোড দেই, আসবে। তো আমি ব্যাকে যাই, বেটার। এই পোস্টটা, ও আসে নাই কিন্তু, আমি ভুলেই গেছিলাম। এই যে দেখেন 404 দেখাচ্ছে। তাহলে আমার এইখানটায় যদি আবার ভিউ করি, এবার দেখেন আর ওইটা দেখাচ্ছে না, ডেটটা কিন্তু দেখাচ্ছে না, আর এখানে তো দেখাবেই না, কারণ আমি আর্কাইভস থেকে কিন্তু এটা জানি। আর্কাইভস বলতে কোন মান্থ, কোন দিন, কোন ডে, ওইভাবে কিন্তু সার্চ দেওয়া যায়। আপনি দেখবেন অনেক সময় সাইড বার এগুলো থাকে, আর্কাইভস দেওয়া থাকে। তো এই দুটো দিলাম। এখানে কিন্তু ডিরেক্ট কিন্তু পোস্ট দেখাচ্ছে, কোনো ক্যাটাগরি থ্রুতে যায়নি। আর পোস্ট কিন্তু ক্যাটাগরি থ্রুতে যায় না, হ্যাঁ যায়, কিন্তু এখন দেখাচ্ছে না। আর এখানটায় কিন্তু প্রোডাক্ট দেখাচ্ছে, এই প্রোডাক্টটাকে আমি ভ্যানিশ করবো, আমি চাই না প্রোডাক্ট এখানে হাইলাইট হোক। নর্মালি একটা ওয়েবসাইট যখন আপনি ই কমার্স সাইট বানাবেন, প্রোডাক্টটা সামনে থাকে, কারণ আপনি প্রোডাক্ট ট্যাগ দিয়েই কিন্তু, বা প্রোডাক্ট ক্যাটাগরি দিয়েই কিন্তু প্রোডাক্টগুলোকে অ্যাড করছেন। তার মানে এটা কিন্তু একটা স্ল্যাগ বা প্রোডাক্ট।
প্রোডাক্ট, একটা পোস্ট টাইপ। এইখানটায় এগুলো যদি রিলোড দেই, কোনো চেঞ্জ এখনো আসেনি। এবার আসেন এইখানটায়, এখানে দেখেন সেটিংস ফর সিঙ্গেল পোস্ট ইউআরএল, শো পোস্ট ইন সার্চ রেজাল্ট অবশ্যই। তারপর হচ্ছে ডেট ইন গুগল রিভিউ, না। তারপরে ওয়াইএসটি এসইও মেটা বক্স, মেটা বক্সের এসইও করার লাগবে কিনা, এটা বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। মেটা ডেসক্রিপশন এগুলো আমরা পোস্ট ওয়াইজ করব। পেজে যাই, পেজও আমরা রিচ করব, তারপর প্রোডাক্ট আমরা রিচ করব। দেন এখানে হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট ব্লক, এটার কথা বলতেছে। এবং আপনি দেখেন এখানে কিন্তু স্ট্যাটিক কন্টেন্ট ব্লক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? তো আমি যদি চাই এটাকে ডিসেবল করে দিতে, স্ট্যাটিক কন্টেন্ট ব্লক রিচ রেজাল্ট নো, নো, সেভ যদি করি, তাহলে আমি যদি এটা রিলোড দেই হয়তো চলে যাবে। চলে গেছে কিন্তু, দেখছেন? তো যাই হোক, আমরা মিডিয়াতে যাই, মিডিয়াটা অবশ্যই ইয়েস থাকবে। ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি হচ্ছে সেই ক্যাটাগরির কথা বলছি, তো আমি এটাকে নো করে দেব। আমি চাই না ক্যাটাগরি হাইলাইটেড হোক, আমি চাই না এটা হাইলাইটেড হোক, আমি চাই না ফরম্যাট হাইলাইটেড হোক, আমি চাই না প্রোডাক্ট ক্যাটাগরি হাইলাইটেড হোক। আচ্ছা, এটা কোন ক্যাটাগরি? এটা হচ্ছে মনে হয় পোস্ট ক্যাটাগরি মেবি। মানে ক্যাটাগরি কিন্তু দুই রকমের আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, একটা হচ্ছে পোস্ট ক্যাটাগরি। আমি পোস্টটাও হাইলাইট করব না। তারপর এখানে প্রোডাক্ট ট্যাগ, ট্যাগটাকে আমরা ডিসেবল করব, এটাকেও আমরা ডিসেবল করব। শিপিং ক্লাস দিয়ে কখনো আমি এসইও করতে চাই না। তো ক্যাটাগরি ইউআরএলস রিমুভ যদি দেই, তাহলে রিমুভ হয়ে যাবে ক্যাটাগরি ইউআরএলসটা, স্ল্যাগটা। আমি যদি এখানে সেভ করি, এখানে দেখবেন অনেক কিছু গায়েব হয়ে গেছে, দেখছেন? তার মানে প্রোডাক্ট থাকবে, পোস্ট থাকবে এবং পেজ থাকবে, বাকিগুলো থাকবে না। আমার দরকারও নাই কিন্তু বাকিগুলোর। সো এটা আপনি কন্ট্রোল করছেন। আর এখানে যদি যাই, আপনি তো এমনি পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন হয়তো 404 আসবে। আচ্ছা, আসতেছে, বাট আমি ব্যাকে যাই, এখানে ক্যাটাগরি আসার কথা না। এবার রিলোড যদি দেই তবু আসতেছে, তার মানে এটা এইভাবেই আসবে, কিছু করার নাই। হয়তো আমরা চেঞ্জ করতে পারি পরে, এখন না। এখানে প্রোডাক্ট সাইড ম্যাপ, আচ্ছা ওকে। আমরা এতটুকু পার্ট আমরা ডান করলাম। আর্কাইভসে যাই, এটা ডিসেবলড। তারপর ডেট আর্কাইভস, এটা ডিসেবল করি। স্পেশাল পেজ এগুলো থাক, এটা না আচার করার দরকার নেই। ব্রেড ক্রামসে যদি যাই, ব্রেড ক্রামস ডিসেবল। ব্রেড ক্রামস বোঝেন? একটা ওয়েবসাইটে কিন্তু এই যে দেখেন এটা আছে না, এটাকে বলা হয় ব্রেড ক্রামস। ব্রেড ক্রামস এসইও করে তো লাভ নেই, রাইট? সো আমরা ডিসেবল। আরএসএস কিছু নাই, এটা এইভাবে রাখবেন, এটা না আচার করার দরকার নেই। এখন আমাদের এইখানটায় যত রকমের অ্যাক্টিভিটি সেটা আমরা করে ফেললাম, ঠিক আছে? এখন আমরা প্রোডাক্টে যাই। প্রোডাক্টে আমরা এসইও, একটা প্রোডাক্টকে ধরে আমরা এসইও করার চেষ্টা করি। যেমন আমি প্রোডাক্টে এসইও করি, এবং যখনই এসইও ওয়াইওএসটি ইউজ করা হয়েছে তখন কিন্তু এখানে এই যে দেখেন দুটো জিনিস আসছে, এবং উপরের দিকে কিন্তু বলে যে এসইও। তো আপনি কিন্তু প্রত্যেকটা পেজকে এসইও করতে হবে, প্রত্যেকটা পেজই কিন্তু র্যাঙ্কিং করার মতো, তাই না? কন্টেন্ট সবগুলোতে থাকবে, এবং কন্টেন্ট যদি আপনার পেজে অনেক সময় দেখা যায় অনেক পেজ আছে কন্টেন্ট কম থাকে, সেক্ষেত্রে আপনি এসইও করার জন্য কন্টেন্টটা এসইওতে দিতে পারবেন মেটা মেটা কন্টেন্ট হিসেবে। এটা কিন্তু আউট অফ স্টক, এটাকে আমি এসইও করছি না, আমি চেষ্টা করছি এটাকে করার জন্য। তো আমি এটাকে এডিট করি, দেখতে হবে কন্টেন্ট কেমন আছে। এখানে কিন্তু ভালোই কন্টেন্ট আছে, খারাপ না, তাই না? তো এখন দেখেন আমার এই জায়গাটা একটা অপশন আসছে, এটা কিন্তু ছিল না আগে। এসইওর জন্য এটা আসছে। এখানটায় এসইও দেখেন রিডেবিলিটি এবং এসইও ফোকাস কি ফ্রেজ। আপনি যদি কন্টেন্ট দেন অটোমেটিক্যালি রিডেবিলিটি অ্যাড হয়ে যায়, এবং কন্টেন্ট ক্যারেক্টার কতগুলো দিচ্ছে প্রতিটা প্যারাগ্রাফে সেটা এরা দেখে। তারপর হচ্ছে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, তারপর হচ্ছে ন্যারেশন, ন্যারেশন মনে হয় দেখে না। তারপর হচ্ছে বাট অলসো, সো দ্যাট, তারপর হচ্ছে অ্যাসে, এইরকম যে ওয়ার্ডগুলো আছে যেটা কানেকশন তৈরি করে, ক্লজ তৈরি করে, সেই কানেকশনগুলো, সেই কানেকশন ওয়ার্ডগুলোকে তারা অনেকখানি ফোকাস দেয়, বেশি বলা যাবে না, ফোকাস দেয়। তো আমাদের এখানে মেইন ফোকাস কি? এলিট বুক, রাইট? আমাদের মেইন কিওয়ার্ড এটা কিন্তু ইমেজ। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে ট্যাবলেট থিন এলিট বুক। আমি বলতে পারি না, এটা এটা আমাদের মেইন ফোকাস। সো আমি এটাকে কপি করি, কপি করার পর আমাদের কিওয়ার্ড হিসেবে আমি এখানে অ্যাড করে দিই, রাইট? এলিট বুকটা আমি স্পেসও দিতে পারি ফর হেল্প সাপোর্ট। এবং আমি এখানে দেখেন প্রোভাইড, প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন।
এবং দেখেন উপরে একটা স্ল্যাগ দেখাচ্ছে, এবং এইখানটা দেখেন একটা টেবিল দেখাচ্ছে, এবং মাই ওয়েবসাইট এরও দেখাচ্ছে। মাই ওয়েবসাইট বলতে আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু মাই ওয়েবসাইট। এবং এইখানটা সাইট টাইটেল যদি আমি রিমুভ করে দিই তাহলে কিন্তু চলে যায়, তাই না? তাহলে চলে যায়, কিন্তু সেপারেটর হিসেবে এটা আছে, এটা আমি ডিলিট করে দিলাম। সাপোজ আমি এতটুকু রাখি, কিন্তু এটা কিন্তু গ্রিন জোনে এখনো আসেনি, রাইট? এবং ডান দিকে দেখবেন উপরের দিকে এখানে এই যে এই জিনিসটা চলে আসে, এবং উপরে কিন্তু এইভাবে আসছে। এটা ইয়েলো অথবা গ্রিন রাখতে হবে। সাপোজ আমার এইখানটায় এই কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, আমি এটাকে কপি করি। কপি করার পর আমার এই জায়গাটা এই কন্টেন্টগুলো অ্যাড করি। দেন কন্টেন্ট কিন্তু বেশি হয়ে গেছে, তাহলে আমি কন্টেন্ট কমাই, 3টা লাইন বা 2টা লাইন এনাফ। তাহলে আমি গ্রিন জোনে আসলাম, এবং আহ, এটা আসার পর এখানে দেখেন হাইলাইটেড কোনো ওয়ার্ড নাই, অর্থাৎ আমার যেখানে কি ফ্রেজটা দেওয়া আছে, যে কিওয়ার্ডটা, এইটা কিন্তু এখানে নাই। কথা বুঝতে পারছেন? এই ইউআরএল এ আছে বা টাইটেলে আছে, বাট বলা যায় যে এই প্যারাগ্রাফে নাই। তো প্যারাগ্রাফে আনার জন্য আমি কিছু একটা লিখি বা সামথিং, বা স্ল্যাগটাই আমি কপি করি। স্ল্যাগ বলতে এটাই কিন্তু এখানে স্ল্যাগ। সো ওইটা আমি এটা সামনের দিকে অ্যাড করে দিই। সাপোজ সামনের দিকে অ্যাড করে দিই, করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে, এবং এলিট বুক কিন্তু একসাথে। আমি যদি ফাঁকা দিই দেখেন দেখেন আসতেছে, কারণ এইভাবেই কিন্তু এখানে দেওয়া আছে। সো এটা আমি এখানে দিলাম, কিন্তু এটা গ্রিন থেকে অরেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে কমাই, ওয়ার্ডগুলো কমাই, মোটামুটি গ্রিন জোনে রাখি, ডট দিয়ে রাখি। এবং এইখানটায় আমার এইটা তো আসছে ঠিকই, বাট এ গ্রাউন্ড বুকিং রেটিনা ডিসপ্লে এটা আমি অ্যাড করতে পারি না এর সাথে, তাই না? তাহলে কি হচ্ছে, ওর সাথে এটা আসলো, এবং এইখানটা একটা সেপারেট দিতে পারি না, এখানে ক্লিক করেন, এই সেপারেটটা অ্যাড করে দিই। কথা বুঝতে পারছেন? তাহলে ওই টাইটেলের পর এটা আসলো। এইভাবেই কিন্তু গুগলে দেখতে পাবেন, এইভাবেই দেখতে পাবেন। এবং এখানে কিন্তু এই ছবিটা হাইলাইটেড হয়েছে, এই জন্য এই জায়গাটায় সেই রকম কোয়ালিটি ছবি দিতে হয়, সেটা হোক পোস্ট হোক প্রোডাক্ট পেজ। এবার আসেন এসইও অ্যানালাইটিক্স। এইখানটা দেখেন নো আউটবাউন্ড লিঙ্ক অ্যাপিয়ার ইন দ্য পেজ, অর্থাৎ ওরা রিকোয়ার্ড করে যে একটা পোস্টে বা কোনো একটা কন্টেন্ট যখন লিখবেন, ব্লগ পোস্ট লিখবেন, ওইখানটা অবশ্যই একটা আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে, অর্থাৎ এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে। ওয়েবসাইটের বাইরেও এক্সটার্নাল কোনো একটা লিঙ্ক আপ করতে হয়। সেটা কোথায় করবেন? যে কোনো জায়গায়। আমি শেষে বলি ফর মোর প্রোডাক্টস বা সামথিং কিছু একটা এরকম হতে পারে তো, তাই না? আমি সাপোজ এইখানটা যাই, আমি এই লিঙ্কটাতে কপি করি, এই লিঙ্কটা কপি করে আমি এখানে বলি রিলেটেড প্রোডাক্ট, আমি এটা দিয়ে দিই। এটাকে আমি ক্লিক করে লিঙ্কে ক্লিক করব, এবং আমি এটা অ্যাড করে দিই এখানে, তারপর হচ্ছে সাবমিট করি। লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেল, এবং দেখেন ওটা কিন্তু চলে যাবে, আর থাকবে না। এখনো আছে না? আচ্ছা, এটা কিন্তু আউটবাউন্স না, সরি সরি ভুল করছি। এটা কিন্তু আউটবাউন্স না। আউটবাউন্স মানে কি? মানে লিঙ্কের বাইরে, ওয়েবসাইটের বাইরে। সো মনে করেন এইটা লিঙ্ক করব, এইখানটায় আমি আবার ক্লিক করি, এবং এই লিঙ্কটা অ্যাড করে দিই। এটা কি হলো? আউটবাউন্স হয়ে গেল, আউট অফ বক্স। নো ইন্টারনাল লিঙ্কস, এখন বলতে হবে ইন্টারনাল লিঙ্ক লাগবে। কথা বুঝতে পারছেন? তার মানে আমাকে দুটোই দিতে হবে। তো এটাকে কপি করি, করার পর মনে করেন আমরা এখানে কন্টেন্ট যে দিচ্ছি, কন্টেন্টে কোথাও না কোথাও তো আমি লিঙ্ক করতেই পারে অন্যান্য প্রোডাক্টকে লিঙ্ক আপ করার জন্য। এবং যত বেশি লিঙ্ক হবে তত বেশি কিন্তু ভিজিটর, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, কারণ সে লিঙ্ক দেখলে কিন্তু ক্লিক করতে চাবে, রাইট? সো আমি এটাকে অ্যাড করে দিলাম। এবার আসেন, ইওর কি ফ্রেজ অর ইটস সিনোনিমস ডু নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ওরা যেটা বলে সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফে নাই, এখানটায় আছে, কিন্তু আমার ওয়েবসাইটের কন্টেন্টে নাই। কথা বুঝতে পারছি? এই জন্য আমি এইখানটায় এটা অ্যাড করে দিই প্রথম দিকে, বা ডিরেক্ট কিন্তু এইভাবে না দিলেও আপনার একটা প্যারাগ্রাফের মধ্যে মধ্যে এরকম হইতে পারে, ডু ইউ ওয়ান্ট এ ট্যাবলেট অ্যান্ড থিন এলিট বুক, এরকম যদি কোশ্চেনও দেন তবু কিন্তু সে নিয়ে নেবে, ধরে নেবে, বুঝে যায় যে প্যারাগ্রাফের মধ্যে ওই কিওয়ার্ডটা পাইলেই হবে। ট্যাবলেট ট্যাবলেট মনে করে সামনে দিলেন এখানে, মানে একটা প্যারাগ্রাফের মধ্য দিয়ে আপনি ওয়ার্ডগুলোকে এমনভাবে কন্টেন্ট লিখবে যাতে ওই কি ফ্রেজগুলো যেন থাকে। তো এমন না যে আপনাকে 4টা ওয়ার্ড দিতে হবে, আপনি শুধুমাত্র ট্যাবলেট দিয়েও প্যারাগ্রাফে যদি লেখেন ওই ট্যাবলেটটাই এখানে হাইলাইটেড হবে। কথা বুঝতে পারছি?
তো এটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে বলছে কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড ওয়ান টাইম। সে আবারও বলতেছে যে আপনার কি ফ্রেজ যেটা আপনি ওয়ার্ডটা ইউজ করেছেন, কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আমার চারটা, তাই না? তো এখানে টু টাইমস ফর এ টেক্সট, মানে আমার মানে মিনিমাম দুইবার ইউজ করতে হবে এই কি ফ্রেজটা। প্যারাগ্রাফের ভিতরে কোথাও না কোথাও দুইবার ইউজ করতে হবে, একবার ইউজ করলে হবে না। তো এটা শুরুতেই যে ইউজ করতে হবে এমন না, যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম সাপোজ কোনো না কোনো মানে প্যারাগ্রাফের মাধ্যমে দিতে হবে, এই জন্য কন্টেন্ট রাইটার লাগে। তারপরে নট অল দ্য ওয়ার্ডস ফ্রম ইয়োর কি ফ্রেজ ট্যাবলেট থিন এলিট অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল। নট অল দ্য ওয়ার্ডস ফ্রম ইয়োর কি ফ্রেজ ট্যাবলেট থিন এলিট অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল। তাই নাকি? সবগুলো আসে নাই? আচ্ছা, এসইও টাইটেলে এটা সব আসেনি বা সামথিং কিছু একটা বলতেছে, এইটার কারণে বলতেছে। সো এখানে যেটা করতে হবে, আমার এখানে স্পেস দেওয়ার কথা সেটা আমি দিয়ে দিই, আর এখানটা আমার স্পেস দেওয়ার কথা সেটা আমি দিয়ে দিই। এটা ওরা ধরছে। তো এবার দেখেন গ্রিন হয়ে গেছে। আর একটা কথা বলছে প্যারাগ্রাফের ভিতরে একটা ইমেজ দিতে হবে। ইমেজ দিতে হবে, ইমেজটা যে কোনো জায়গায়, ইমেজ কিন্তু আছে এখানে, কিন্তু ইমেজের ভিতরে কিন্তু ডু নট হ্যাভ অল অ্যাট্রিবিউটস, মানে এখানে অল্টার অ্যাট্রিবিউটস নাই। দুটো জিনিস করতে হবে, অল্টার অ্যাট্রিবিউটসও দিতে হবে এবং অ্যাট্রিবিউটসের মধ্যে যেন আমার কিওয়ার্ডগুলো থাকে। ঠিক আছে? মনে করেন আমি এই ছবিটা সিলেক্ট করলাম, এই ছবিটাতে আমি অ্যাড করছি। আমরা বেশিরভাগ সময়, আমি কিন্তু আগেও বলেছিলাম, কোনো ছবি যখন অ্যাড করবেন অবশ্যই অল্টার টেক্সট দিয়ে দিবেন, এবং দেওয়া আছে এখানে। আমি এটা অবশ্যই আমার অল্টারনেটিভ টেক্সট হিসেবে কি ফ্রেজ ওয়ার্ডগুলো দিতে হবে। সাথে যদি ইমেজের কোনো ওয়ার্ড থাকতো সেটা আমি অ্যাড করতে পারতাম, যেমন আমি এটা দিচ্ছি আবার সাথে এটাও দিচ্ছি। তাতে কি হচ্ছে, এগুলো রিচ করে। আমি এবার আপডেট করি, এবার নিচের দিকে আবার যাই। দেখেন শুধুমাত্র আর একটা শব্দ আছে যেটা এখানে বলছে, কি বলছে, দিস টেক্সট কন্টেন্স 271 ওয়ার্ডস, দিস স্লাইটলি বিলো দ্য রিকমেন্ডেড মিনিমাম 300 ওয়ার্ডস, মানে আরও 30টা ওয়ার্ড অ্যাড করলেই কিন্তু হয়ে যায় আমার এটা পারফেক্ট, একদম 100% এসিও হবে। কিন্তু এই 30টা ওয়ার্ডের জন্য আপনাকে প্যারাগ্রাফ লিখতে হবে, কন্টেন্ট লিখতে হবে। আবার 30টা ওয়ার্ডের ভিতরে তখন আবার অন্য রকম ভুল আসবে। ভুলটা কি, আপনার কন্টেন্টগুলোতে রিপিট কন্টেন্ট আসতেছে কিনা, আপনি কপি পেস্ট করলে কিন্তু হবে না। আচ্ছা, এটা তো আমার ডান, এসিওর জন্য ডান, কিন্তু রিডেবিলিটি, রিডেবিলিটি আসলে খুব একটা যে এখানে ফোকাস দিতে হবে এমন না। আর এইটা আসলে 100% করাটা অনেক টাফ, বাইলাগ অনেক সময় হয়ে যায়। তবে এইটা কিন্তু সবচেয়ে বেশি ধরতেছে। কি বলতেছে, অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড। ট্রানজিশন ওয়ার্ড কি, ইউজ মোর অফ দেম, এটা পড়তে হবে, না পড়লে বোঝা যাবে না। তো ওই যে আমি কিছু বলছিলাম, সো দ্যাট, বাট, অলসো, ওই ওয়ার্ডগুলো কিন্তু এখানে ট্রানজিশন ওয়ার্ড হিসেবে কাজ করে। তো এইটা একটা ম্যাটার। এখন আপনি প্যারাগ্রাফটা ওইভাবে লিখতে হবে। দ্যাটস ওয়াই কন্টেন্ট রাইটার খুব ইম্পর্টেন্ট, যাতে আপনার কন্টেন্টটাকে সাজায়। এই হচ্ছে আমাদের এসিওর প্রাথমিক আমরা একটা কাজ করলাম। আমি আপডেট করি এটা করার পর, আমি যদি এখন প্রোডাক্টস পেজে যাই, আমার এখানে দেখবেন এটাকে হাইলাইট করা হচ্ছে গ্রিন। এবং এটা কি বলছে দেখেন, কার্সার রাখি, আসে না, এটা কার্সার রাখেন। নাম্বার অফ আউটগোয়িং, এই যে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে লিঙ্কগুলো করছে সেটার কথা বলছে। ওরা এটা চেক করে, এটা খুবই ইম্পর্টেন্ট। যত বেশি এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্ক করতে পারবেন তত জিনিসটা আরও এসে ফ্রেন্ডলি হয়। এটা উপর খুবই ফোকাস দেয়। আই হোপ যে সবাই এটা বুঝতে পেরেছেন। এখন আমরা এই ওয়েবসাইটটাতে যাব, এখানে আমরা পোস্ট এসইও করব। যেমন দেখেন এগুলো কিন্তু এসইও করা হয়নি, এবং এগুলো অনেক পোস্ট আছে যেগুলো এসইও করা হয়নি। 57টা পেজিনেশন। এবং যখন আপনি এসইও করবেন ড্যাশবোর্ডে যান, এখানটায় আপনি নিচের দিকে দেখবেন একটা চার্ট আপনাকে দিয়ে দিবে। এই যে এখানে প্রায় নিউজ পত্রিকাগুলোতে প্রায় 1065টা পোস্ট আছে, তার ভিতরে এসইও করা হয়েছে 6টা, 6টা না, 62টা। কিন্তু 56টা হচ্ছে ইয়েলো, মানে মোটামুটি কন্টেন্টের উপর ডিপেন্ড করে। 6টা হচ্ছে খুব বেশি ভালো। তো আমরা এখন এসইও করব নতুন একটা পোস্টে যাই। এই জায়গাটায় এখানটায় ক্লিক করি। ক্লিক করার পর এখানে কন্টেন্ট আছে, এখানে বলছে করোনার উৎপত্তি কোথায় জানালো WHO।
ঠিক আছে, এটা দিচ্ছে। তাহলে করোনার উৎপত্তি কোথায়, কোন ওয়ার্ডটা আমরা এসইও করব। সাপোজ আমি এটা এসইও করতে পারি, কিন্তু এসইও করার আগে অবশ্যই এটা পড়তে হবে। মহামারী করোনা ভাইরাস চীনের সামরিক জীবন অস্ত্র গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ার যে অভিযোগ বেজিং এর বিরুদ্ধে উঠেছিল তার নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন হাতে আসা সব প্রমাণাদি বিশ্লেষণ করে তারা জানাতে পেরেছে জৈব গবেষণার নয়, বাদুড়ের মাধ্যমে এর উৎপত্তি হতে পারে। কোটি টাকা ঘুষ খায় এরকম হয়তো কথাবার্তা বলতেছে এখন। যাই হোক, এই ওয়ার্ডটার সাথে প্রথম প্যারাগ্রাফে কোনো মিল আছে? কোনো মিল নাই। কিন্তু এখানে WHO শব্দটা এখানে উচ্চারণ হয়েছে কোথাও? হয়নি। তাহলে আমি শুধুমাত্র এখানে দেখবেন উৎপত্তি, উৎপত্তি শব্দটা আছে এখানে, এগুলো কিন্তু খুঁজতে হবে আপনাকে। এই যে উৎপত্তি শব্দটা আছে, তারপর যে করোনার এই শব্দটা আছে, দেখেন তো কোনো না কোনো জায়গায় থাকলেই হবে। ওই যে বললাম সিনোনিমস, এটা খুবই ইম্পর্ট্যান্ট। নাই। তারপর হচ্ছে উৎপত্তি আছে, কোথায় এই শব্দটা আছে, কোথায় কিন্তু আসলে মেইন কিওয়ার্ড হতে পারে না। উৎপত্তি, তারপর হচ্ছে WH, তারপর করোনার এই শব্দটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্ট। জৈব গবেষণা নয়, বাদুড়ের মাধ্যমে প্রমাণিত বিশ্লেষণ করে জানাতে পেরেছে যে জৈব গবেষণায় নয়, করোনা, করোনা, এটা আমরা বলতে পারি। এখানে আমাকে কিছু এডিট করতে হবে, নাহলে কিওয়ার্ডটা হাইলাইটেড হবে না। গুগল ট্রান্সলেটরে যাই, শুধুমাত্র করোনাকে আমি এখানে ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করাচ্ছি, অথবা দুটো দুটো ওয়ার্ড, করোনা, সরি, করোনা এর, এইভাবে বলি। কেন এটা বলতেছি, কারণ আমাকে মিনিং ঠিক রাখতে হবে। আবার কি ব্যাপার, আসে না কেন? আচ্ছা, বাংলা দেয়নি। করোনা এর, এই ওয়ার্ডটা এইভাবে লিখলাম। তো আমি এটাকে কপি করি, কপি করার পর এই জায়গাটা পেস্ট করে দিই। কথা বুঝতে পারছি? তাহলে বিশ্লেষণ করে তারা জানতে পেরেছে যে, পেরেছে, করোনা জৈব গবেষণা নয়, করোনা জৈব গবেষণা, জানাতে পেরেছে করোনা জৈব গবেষণা নয়, বাদুড়ের মাধ্যমে এসেছে, এইভাবে বললাম। WHO এই ওয়ার্ডটা এইখানটায় ফার্স্ট ব্র্যাকেট হিসেবে দেই। কথা বুঝতে পারছি? মানে জিনিসগুলোকে আমি এটা এইভাবে সাজাচ্ছি, এবং এটা পুরোটাই কপি করি, সরি, পুরোটাই কপি করলাম। করার পর নিচের দিকে যাই, এইখানটায় অ্যাড করে দিই কোন দুটো ওয়ার্ড আমার কিওয়ার্ড। WHO, কথা বুঝতে পারছি? তাহলে প্যারাগ্রাফের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ রাখলাম, এবং এই WHO আবার এখানটায় আসবে এবং প্যারাগ্রাফের সাথে। তো আমাদের প্রথম প্যারাগ্রাফ হচ্ছে এটা, প্রথম প্যারাগ্রাফের কন্টেন্টটা আমরা এখানটায় অ্যাড করে দিই, এবং কোন ওয়ার্ড খুঁজে পাচ্ছে কিনা সেটা দেখা, হয়তো নিচে পাচ্ছে, কিন্তু এত নিচে তো রাখবো না, কারণ এটা তো আমার ঠিক করতে হবে। এই জন্য যেটা করব, এই জিনিসটা উপরেরটা, উপরের কন্টেন্টটা আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, বাদ দিলাম কেন? যাতে ওয়ার্ডগুলো দেখায় প্রথমত। আর এত বড় প্যারাগ্রাফ তো নিব না, আমি তো আরও বাদ দেবো। সো এখানে WHO এই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাদ দিই, যাতে কিওয়ার্ডটা ফোকাসড হয়, তাতে আমার কন্টেন্ট কমে কমে গেল। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে এটা আমার গ্রিন হয়ে গেল। এখন এখানে আরও কিছু বিষয় আসবে, এটা তো বুঝতে পারতেছেন। নো আউটবাউন্ড লিঙ্কস, নো ইন্টারনাল লিঙ্কস, নো ফোকাস কিওয়ার্ড ইন দ্য রিকমেন্ডেড মিনিমাম 2 টাইমস, ওই যে আরও কয়েকবার দিতে হবে। ইমেজ অন দিস পেজ ডু নট হ্যাভ, তাও আমার প্যারাগ্রাফের ভিতরে ইমেজ দিতে হবে, এইটা এখানে বলে। তো আমি এই জিনিসগুলো রিপিট করব না আর, এটা বুঝতেই পারছেন কি কি করতে হবে, যতটা পারা যায় আর কি। এমন না যেটা করতেই হবে, যতটা পারা যায়। তো এখানে আমি আপডেট করি, বাংলাও কিন্তু এখন এসইও মানে জন্য অ্যাপ্রুভাল এখন, আগে বাংলা কিন্তু অ্যাপ্রুভ করেনি গুগল, এটা রিসেন্টলি করেছে। তো আমরা এটা দিলাম। এখন দেখেন এখানে কিন্তু এটা কিন্তু একটা পোস্ট, আমি যদি ক্লিক করি আমরা কিন্তু নিউজটা দেখতে পারবো। রাইট, নিউজটা এইভাবে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আর অন্য কিছু আসতেছে না। এবং আমাদের যে প্রোডাক্টটার যে কাজ করেছে এটা আমি ভিউ করি, যেটা আমরা এসইও করলাম, এখানে আমার এইভাবে আসতেছে এবং দেখেন গ্রিন দেখাচ্ছে। তার মানে আমার এসইও ফ্রেন্ডলি অনেকখানি কমপ্লিট, আমরা এই কাজগুলো করলাম এতক্ষণ পর্যন্ত। ওকে, কি বিশ্রী অবস্থা, বাদুর খায়। সো সবাই এতটুকু ক্লিয়ার না? এইখানটায়
এটা দেখতে পাচ্ছি, রিলোড দেই, আমরা ওই জিনিসগুলোই পাচ্ছি যেটা আমাদের এসইও করবে। এবং আমি যদি ক্লিক করে দেখেন ভিতরে কিন্তু আরো অনেক পোস্ট সেটা দেখাচ্ছে। তারপর আমি যদি এখানে পেজে যাই, কতগুলো পেজ সেটা দেখাচ্ছে। তারপর আমি যদি প্রোডাক্টে যাই তাহলে কতগুলো প্রোডাক্ট সেগুলো দেখাবে। কথা বুঝতে পারছেন? এবং আমি যদি কোনো প্রোডাক্ট ভিজিট করি তাহলে ওই প্রোডাক্টে চলে যাব। এগুলো কিন্তু, এই লিঙ্কগুলো কিন্তু এসইও করবে। ঠিক আছে? আহ, আরো এসইওর অনেক কিছু আছে, যেমন কিওয়ার্ডের কাজ আছে, কনসোলিং, আরো অনেক কিছু আছে। সেগুলো আস্তে আস্তে হয়তো অন্য কোনো ক্লাসে দেখাবো। আচ্ছা, এখন আমরা এই ওয়েবসাইটটাতে যাই। আচ্ছা, এসইও কিন্তু আমরা যেটা করলাম সেটা কিন্তু এসইও কিন্তু দুই ধরনের, যেটা অনেকে বলে, যারা এসইওর কাজ করে তারা বলে। একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা অন পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করি সেটা হচ্ছে অন পেজ এসইও। আর অন পেজ এসইও যেটা করে, আপনার ওয়েবসাইটের লুকটার কারণে কিন্তু মানুষকে গ্র্যাব করে, যাতে মানুষ ভিজিটর বেশি আসে। আর আরেকটা এসইও হচ্ছে অফ পেজ এসইও, যেটা আমরা এতক্ষণ ধরে করলাম। এটা মানে বলে, আমি কিন্তু এসইও এক্সপার্ট না, যেটা ওয়ার্ডপ্রেসের থ্রুতে যতটুকু করতে হয় সেটা আমরা করলাম আর কি। এটা দিয়েও কিন্তু আপনি এসইওর অনেক কাজ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা একটা স্লাইডার দেখব যেটাকে বলা হয় রেভলিউশন স্লাইডার। ড্যাশবোর্ডে যাই, আমরা এখানে স্লাইডার দেখতে পাচ্ছি। রেভলিউশন স্লাইডারের কিছু আউটপুট জেনারেট করব। স্লাইডার রেভলিউশন যেটা বলেছিলাম, এই রেভলিউশন স্লাইডার দেখবেন অনেকগুলো স্লাইডার অলরেডি কিন্তু লোকেটেড, কিন্তু আমরা স্লাইডার চেঞ্জ করব। আমি একটা পেজ ওপেন করি, আমি আপনাদের দেখাই কোথায় কি করবেন, কিভাবে করবেন। আমি একটা পেজ ওপেন করি, এই পেজে আমরা স্লাইডার নামে একটা পেজ বানাবো, পাবলিশ করি। আমাদের এখানে শর্টকাট দিয়ে যে করতে হবে, শর্টকাট দিয়ে যে করতে হবে এমনটা না। এবং এইখানটা যদি ক্লিক করি, এটার আপনি অনেক কিছু পাবেন। আমি যদি এখানে ক্লিক করি, স্লাইডার এবং স্লাইডস এর মধ্যে ডিফারেন্স আছে। আমি কিন্তু স্লাইডারের ভিতরে ঢুকলাম, এবং এর ভিতরে কিন্তু অনেকগুলো স্লাইড পাবেন। এইটা কিন্তু একটা শর্ট কোড আছে, নিচের দিকে গেলেই পাবো। কাস্টম কিন্তু সিএসএস ও করছে এখানে। শর্ট কোডটা এই যে, এইটা আমি কপি করি, এই যে এটা হচ্ছে শর্ট কোড। শর্ট কোডটা কপি করে এখানে বসায় দিই। এবার আমি আপডেট যদি করি, দেখেন এতটুকু ওয়ার্ড লিখেছি, এখানে কিন্তু গুড বলছে, দেখতে পাচ্ছেন? তো আমি এটার ওপেন করি, ওপেন করলে একটা স্লাইডার দেখতে পাবেন। এই দেখেন, প্রোডাক্ট স্লাইডার। কথা বুঝতে পারছি? তো এই জিনিসগুলো ম্যাটার করে, বাট এইখানটায় এটা কাজ করছে কিভাবে, ওরা কল করছে কিভাবে, ভিতরে কি কাজ করছে সেটা দেখার বিষয়, রাইট? এটা তো আমার ইনিশিয়াল সেটআপ, কিন্তু ভিতরে কল করছে কিভাবে, এডিট স্লাইড এডিটর। তাহলে আমরা এই প্রথম স্লাইডারে আমার ইমেজগুলো দেখাই কিভাবে, এখানে দেখেন ইমেজটা চলে আসছে। আমি যদি ক্লিক করি তাহলে আপনি এখানটা দেখবেন ইমেজের অপশন। আমরা এরকম একটা জিনিস তৈরি করব নিজে থেকে, এবং একেবারে ডিফারেন্ট, প্রোডাক্ট বেস না, বা আমি প্রোডাক্টকে ফলো করে করব না, নিজের মতো করে করব। এবং এইখানটা যে স্লাইডারটা ইনস্টল করা সেটা হচ্ছে ব্যাক ডেটেড, যেটা আধুনিক স্লাইডার, সেটা কিন্তু ইন্টারফেসটা প্রায় ফটোশপের মতো, ইলাস্ট্রেটরের মতো। হয়তো অন্য কোনো ক্লাসে আমি ওটার একটা টাচ দেব, বা যেহেতু এটাকে এখানে আসছি, সেটা দেওয়ার সুযোগটা নাই। আমরা নতুন একটা স্লাইডার বানাবো। তো আমি এখানে ক্লিক করি, করার পর ডিফল্ট স্লাইডার, বা আপনি পোস্ট বেস স্লাইডারও বানাতে পারেন। এই ক্ষেত্রে পোস্টটাকে রিট্রাইভ করতে হবে, পোস্টগুলোর আবার কন্টেন্টগুলো দেখতে হবে, ইমেজগুলো দেখতে হবে কোয়ালিটি সম্পন্ন কিনা, না হলে আবার স্লাইডারের সাথে কানেক্টেড হবে না, ভালোভাবে দেখাবে না। অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। ডিফল্ট স্লাইডারে যাই, এখানে একটা নাম দিব। নাম দিব বলতে আমি এখানে বলবো স্লাইডার এসএসডি 253, আমি এরকম একটা নাম দিলাম। এবং এই নামটাই আমি এলিয়াসে দিব, এবং ওটাই কিন্তু শর্টকাট হিসেবে আসবে। এবং এটাই আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। আর এলিয়াস শব্দটা যে উচ্চারণ করছি, এলিয়াস শব্দটা যে উচ্চারণ করছি সেটা বলতে বোঝাচ্ছে আপনি যখন পেজ বিল্ডারের মাধ্যমে করবেন তখন আপনি এই নামটাকে কল করলে হবে, শর্টকাট দিয়ে যে করতে হবে এমনটা না। তো আমি এখন এটাকে আপডেট করি, এবং আমরা ওয়েবসাইটে এটা দেখতে পাবো। কিছু দেখা যায় কি বলছে, স্লাইডার উইথ এলিয়াস নট ফাউন্ড। কেন ফাউন্ড নট ফাউন্ড? কারণ আমি কিন্তু তৈরি করেছি, আমি কিন্তু এখানে সেভ করি নাই। দেন এইখানটা দেখেন, স্ট্যান্ডার্ড স্লাইডার, হিরো সিন, দেখবেন আমি এটা সিলেক্ট করছি না, ওখানকার দেখবেন অপশনগুলো চেঞ্জ হচ্ছে।
কথা বুঝতে পারছেন? তার মানে কি এগুলোর উপর ম্যাটার করে, আপনি অনেক কিছু করতে পারবেন। হিরো সিনে দেখতেই পাচ্ছেন, ছবি দেখে বুঝতে পারতেছেন কি আছে আর কি নাই। আর যদি আমি বলি এখানে সিলেক্ট করি, তাহলে এটা ফুল উইথ অপশন দেখাচ্ছে, এবং দেখেন একবার রিফ্রেশ দিল, রাইট? তো আমি এইখানটা এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে দেখবেন আরও অনেক অপশন পাবেন। স্লাইড শো অটো, তারপরে স্লাইড শো ফুল উইথ, তারপরে স্লাইড শো ফুল স্ক্রিন, থামস বাটন অটো, নিচের দিকে এগুলো থাকবে। এগুলো ছাড়াও আপনি এটা ম্যানুয়ালি বানালেও এখানটা থেকে কিন্তু অপশন তৈরি করতে পারবেন, বাট এটা সেট আপ করা থাকে। স্লাইড শো অটো করে দেই, নিজে নিজে অটো স্লাইডিং হবে। তো আমি এটা সিলেক্ট করলাম, এবার নিচে দেখেন অটো, ফুল উইথ, দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। তারপরে ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন দিলে কিন্তু মোবাইল ডিভাইসে খারাপ লাগবে। আর ফুল উইথ দিতে পারি, অটো থেকে বেটার হচ্ছে ফুল উইথ। ঠিক আছে, এটা দিলাম। আপনি চাইলে আবার বলতে পারেন যে 1200 পিক্সেলের উপরে 600 পিক্সেল হাইট, তারপর হচ্ছে 1024 পিক্সেল যখন হবে তখন 600 পিক্সেল হাইট, তারপর আপনি এই জায়গাটা হাইটটা কমাবেন, এখানে আরও হাইটটা কমবে। এটা আপনি ম্যাটার ডিফেন্ড করতে পারেন, এটা কিন্তু ফুল রেসপন্সিভ। আর কাস্টম সিএসএসও করতে পারেন নিচে। এখানটা ওই অপশনটা মনে হয় আসেনি, বাট এখানে ক্লিক করলে মনে হয় আসার কথা। ও মাই গড, কোথায় ক্লিক করলাম? আচ্ছা, এখানে আবার এটাকে তৈরি করতে হবে গাইস, আমি ভুলবশত ক্লিক করছি। এটাকে আমি আবার এখানটা দেই, এখানটা দেই, আর এইটা সিলেক্ট করে এটা সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা ফুলটা সিলেক্ট করব, এই তো। আর এখানটা হচ্ছে ওভারফ্লো হিডেন, অবশ্যই হাইট মিনিমাম হাই এটা দেওয়ার দরকার নেই। এই অবস্থায় আমি সেভ সেটিংস করতে পারি, অথবা এখানে ক্লিক করলে হতো, সেভ হয়ে গেছে। এবার এখানে কিন্তু আর ভুল দেখাবে না, কিন্তু স্লাইডার পাবে না, ফাঁকা পাবে, এটা আসবে ঠিকই ফাঁকা আসবে। এবার এই জায়গাটায় এগুলোকে বলা হয় স্লাইড, স্লাইডার। আর স্লাইডের মধ্যে ডিফারেন্স কি? স্লাইডার হচ্ছে মেইন স্লাইডার, এবং ভিতরে যেগুলো বানাবো সেগুলো হচ্ছে স্লাইড। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, এই জন্য কিন্তু ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। আমরা এখানে যেটা করবো, এটা লাগবে না আমাদের, এটা ডিলিট করে দিই। এইখানটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, অথবা আমি কালারও দিতে পারি। কালার, কালার যদি দেই তাহলে আমি এই কালারটা অ্যাড করতে পারি। আমি যদি সেভ করি তাহলে আমার ওয়েবসাইটে কালার, ব্যাকগ্রাউন্ড কালার আসবে গ্রিন। আসেনি? ওই যে দেখেন একটা কালার আসছে, কিন্তু ভালোভাবে আসেনি। তো আমরা এখানে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সিলেক্ট করলাম, এবং মিডিয়া লাইব্রেরি থেকে সিলেক্ট করব, অথবা আমরা অবজেক্ট লাইব্রেরি থেকে সিলেক্ট করতে পারি। অবজেক্ট বলতে এরকম একটা সার্ভারে ইয়ে আসবে, এখান থেকে আমি ছবি ডাউনলোড করতে পারি আমার পছন্দ সই। বাট সবগুলো পেইড কিনা বা ফ্রি কিনা এটাও কিন্তু দেখতে হবে আপনাকে। সাপোজ আমি এই ছবিটা নেই, এবং আপনি মিডিয়াম, লো, উইথ দেখছেন সব দেয়া আছে এর মধ্যে। আমি সবচেয়ে বড়টা নিলাম, এবং পে করতে হবে, বোঝেন ঠেলা। সো আমরা এটা নিতে পারবো না। এবার আমি অবজেক্টে না যাই, আমি এখানে ক্লিক করি, দেন হচ্ছে আপলোড ফাইলে ক্লিক করি, তারপর আমার কাস্টম ডাউনলোডসে যাই। এখানটা যে কোনো একটা ছবিতে আমরা হাত দেবো, মনে করেন আমি এটাকে ক্লিক করব, আপলোডেড, ইনসার্ট করি, তাহলে ছবিটা ইনসার্টেড, কিন্তু কোয়ালিটি ভালো না। কোয়ালিটি ভালো না হলে নিয়ে লাভ নাই। আমার ভালো একটা কোয়ালিটি ছবি, ইমেজ, ছবি লাগবে, এখানটায় পাবো না। অডিওতে যাই, অডিওতে দেখি আমরা দিয়েই ভরা। সাপোজ আমি এই ছবিটা নিলাম, এটা সাইজ কত? ওরে বাবা, বিশাল বড়, সব বড় বড় সাইজের ছবি। একটু দাঁড়ান, একটু ব্যাকে যাই, ইনভ্যাটো, এখানে অনেক ছবি আছে, এগুলো ছবি হয়তো ভালোভাবে কাজ করবে। মনে করেন আমি কার্সার এখানে রাখি, এটা স্লাইডের একটা ছবি, রেজুলেশন, সাইজ ছোট হলো রেজুলেশন হয়তো ভালো পাবো। তো দাঁতের ডাক্তার বানা দিলাম আমি, এই যে ভালো আছে। এবং আমি এটা নিলাম এখন। আহ, এটা নেওয়ার পর এখানে দেখেন সোর্স সেটিংস, আপনি বলতে পারেন এটা ইমেজ সোর্স সাইজ, অরিজিনাল সাইজ কিনা, ফুল সাইজ কিনা, এগুলো আপনি বলতে পারেন। তারপর হচ্ছে এখানে অল্টার, অল্টার বলতে অল্টারনেটিভ, তো মিডিয়া লাইব্রেরির ওইটারই অল্টার যে কন্টেন্ট আছে সেটা থাকবে, অথবা কাস্টম কন্টেন্ট লিখতে পারেন, ডিপেন্ড করে। তো যদিও লেখার প্রয়োজন নাই। আর এখানে টাইটেল, এগুলো লাগবে না, এগুলো খুব একটা প্রয়োজন হয় না, তবে পজিশন, কাভার এগুলো বাই ডিফল্ট থাকে।
ফিল্টার যাই, আপনি কিন্তু ছবিটার কালার চেঞ্জ করতে হবে। যেমন আমি এটা ক্লিক করি, দেখেন কালার চেঞ্জ হচ্ছে, এটা ক্লিক করি কালার চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তো আমি আপাতত এটা রাখি, এটা হচ্ছে নো ফিল্টার। থ্রি ডি এফেক্ট, থ্রি ডি এফেক্ট দিতে পারে, অর্থাৎ মাউসের উপর ডিপেন্ড করে থ্রি ডি এফেক্ট হবে। এখানটা আপনি সিলেক্ট করতে পারেন, মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, আমি এটাকে আপডেট করি, তাহলে রিলোড যদি দেই আমরা ছবিটা পাবো হয়তো এই যে মাউস নাড়াচাড়া করলে ও কিন্তু মুভমেন্ট হবে বা একটা এফেক্ট আসবে, সেটা হবে না এখন, কারণ আরও লাগবে। এখানে এফেক্ট মনে হয় কম দিছি, আমি এটা বাড়ায় দিই, বা এফেক্টটা আবার অ্যাক্টিভ করতে হবে একটা জায়গা থেকে, ওইটা হয়তো করা হয়নি এই জন্য এটা দেখাচ্ছে না। আচ্ছা আমি এটা এইটা করে রাখি, পরে যখন আমাদের দরকার হবে তখন আমি এটাকে দেখব। তারপর হচ্ছে কিন বার্নস প্যান জুন, তাহলে প্লে যদি করেন আস্তে আস্তে জুম হবে, সেটা কথা বলছে। স্কেল ফ্রম হরিজন্টাল, এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস রোটেট হবে কিনা ব্লার হবে কিনা সেটা বলছে। মানে যতক্ষণ পর্যন্ত এটা স্লাইডিং হবে তার আগ পর্যন্ত আস্তে আস্তে জুম হবে, অনেক ওয়েবসাইটে দেখবেন এটা হয়। তো আমি এটাকে বলবো 150, এটাকে বলবো 150। তো আমি যদি এটা প্লে করি, কেন জানি দেখাচ্ছে না, এটা হচ্ছে ডিউরেশন এত সেকেন্ড, ওরে বাবা অনেক সেকেন্ড। আমি এটাকে 1000 করে দিই, মানে 1 সেকেন্ড। এটা মনে হয় আপডেট করতে হবে, বা ডেমো হয়তো দেখাচ্ছে না, কারণ এটা কিন্তু পেইড ভার্সন না, এগুলো কিন্তু ম্যাটার করে এখানে। আমি এটা করে রাখলাম, দেখা যাক কি হয়। জেনারেল সেটিংসে যান, এখানে হচ্ছে স্লাইড ডিলে কতক্ষণ ধরে হবে, তারপরে প্রস হবে কিনা, স্টপ স্লাইডার প্রোগ্রেস নো, তারপরে স্লাইড ইন নেভিগেশন, তারপর হচ্ছে স্লাইড পাবলিশড, তারপরে স্লাইড টু আফটার লুপ, লুপের পর আবার স্লাইডিং হবে কিনা, হাইট হয়ে যাবে কিনা সেগুলো বলছে। এগুলো খুব একটা নাড়াচাড়া করার দরকার হয় না, এটা লাগবে না। স্লাইড অ্যানিমেশনটা লাগবে, যেমন আমি যদি এখানে কার্সার রাখি কোনো অ্যানিমেশন নাই, এখানে যদি যাই দেখেন ফেডিং হচ্ছে, এখানে কিন্তু এরকম ফেডিং হচ্ছে, ফেডিং হচ্ছে। যদি আমি এখানে সিলেক্ট করি কার্সার রাখি, দেখেন এরকম স্লাইডিং হচ্ছে। তারপর এখানে যদি ক্লিক করি তাহলে ওভাররাইড করছে, দেখতে পাচ্ছেন কিরকম আসতেছে। যদি এটা সিলেক্ট করি তাহলে কিন্তু জুমিং বা সামথিং, যেটা প্যারালাক্সে যদি যান একটা প্যারালাক্স এফেক্ট আসবে। প্রিমিয়াম ট্রানজিশন দেখছেন একটু ফ্লিপিং হচ্ছে, এটাও বেটার। আমি থ্রি ডিটা ধরতে পারি, তাহলে ফেডিও হবে আবার থ্রি ডি হবে, দুটো কিন্তু আসতেছে। তো আমি যেখানে ক্লিক করি এরকম আসবে, এখানে ক্লিক করলে এরকম আসবে। আমি এটাও নেই, একসাথে দুটো জিনিস কিন্তু ইমপ্লিমেন্ট করা যায়, সমস্যা নাই, কিন্তু এই স্লাইডের উপরে ডিপেন্ড হবে। লিঙ্ক এসইও, এসইও এগুলো দরকার হবে না, স্লাইড ইনফো দরকার হবে না, এটা দরকার হবে না। তো এই পর্যায়ে এটা করলাম। আমি আবার একটু সেভ করি যাতে গন্ডগোল না লাগে। এবার আসেন এর মাঝখানে আমরা কন্টেন্ট অ্যাড করব, মাঝখানে কিন্তু আমরা কন্টেন্ট দেইনি। তো কন্টেন্টের জন্য অবজেক্ট লাইব্রেরিতে ক্লিক করব না, আমরা এখানে দেখব এখানটায় টেক্সটে ক্লিক করি, আমরা একটা টেক্সট পাচ্ছি। ফর এক্সাম্পল আমরা এখানে এই টেক্সটটা নেই, টেক্সটটা আমরা অ্যাড করব হচ্ছে এখানে, এইখানে লিখলেই ওখানে চলে আসবে। ওকে, এই টেক্সটটাকে এখন ফরম্যাটিং করব। এখানে দেখবেন টি দেওয়া আছে, স্টাইল টেমপ্লেট, মানে অলরেডি বিল্ডিং করা কিছু টেমপ্লেট আছে, ক্লিক করেন তাহলে এখানটা দেখবেন দেখাচ্ছে। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে অটোমেটিক্যালি এটা বড় হয়ে যাবে, দেখছেন? তো রেলওয়ে, রেলওয়ে ফন্ট ফ্যামিলিটা ইমপ্লিমেন্ট হয়েছে, আপনি চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জও করতে পারেন। মনে করেন আমি অসওয়াল্ড দেব, অসওয়াল্ড যেগুলো থাকবে সেগুলোই পাবেন, অসওয়াল্ডটা দিলাম, এবং এইটাকে আমি মাঝখানে দেব। এইখানে দেখেন পজিশনিং এর অপশন আছে, অ্যালাইনমেন্ট ক্লিক করেন, তারপরে এখানে ক্লিক করেন, তাহলে সেন্টারাইজড হবে। দেন কন্টেন্টটা দেখা যায় না, তার মানে কি উপরে একটা অবজেক্ট দিতে হবে, এর উপরে এটাও করতে পারেন। এখানটা আপনি বলতে পারেন শেপ, শেপে যদি ক্লিক করি তাহলে আপনার শেপগুলো অ্যাড হবে, বাট শেপ থেকে বেটার হচ্ছে অবজেক্ট অ্যাড করা। অবজেক্ট যদি ক্লিক করি, আচ্ছা এই যে এখানে অবজেক্টগুলো পাচ্ছেন, কিছু ফ্রি পাবেন কিছু আবার পেইড পাবেন। এখানে ফেভারিট করা হয়েছে, সামহাও এটা চলে আসছে, এখানে পিএনজি পিএনজি দেখাচ্ছে পেইড, আবার মনে করেন পেও করতে হতে পারে, কোনো গ্যারান্টি নাই। মনে করেন আমি এটাকে সিলেক্ট করলাম, বসে গেছে, কাজ করে। তো এটা আমি নিশ্চয়ই নিব না, রাইট? আমি এটা ডিলিট করি, মানে আমি জাস্ট টেস্ট করলাম যে আসলে নেয় কিনা, ডিলিট করে দিলাম। আবার এখানে যাই, অবজেক্টে যাই, যাওয়ার পর এইটা সিলেক্ট করতে পারি যাতে ওই কন্টেন্টটার ব্যাকগ্রাউন্ডে আমি কিছু একটা নিতে পারি, সেটার জন্য কিন্তু দেখছি। এখানে হচ্ছে এভি, আচ্ছা এভি হচ্ছে অডিও ভিডিওর জন্য। নাইটে যদি ক্লিক করি তাহলে আমরা ছবি পাচ্ছি এরকম, আর এখানে ছবি পাচ্ছি এরকম।
ম্যাপে যদি যাই ম্যাপ রিলেটেড ছবি পাচ্ছি, প্লেস প্লেস রিলেটেড ছবি পাচ্ছি। আচ্ছা, এটা আমরা পরে আসবো, হ্যাঁ। আমি ব্যাকে যাই কারণ এখান থেকে নেওয়ার মতো কিছু নাই, এখান থেকে নেওয়ার মতো কিছু নাই। আমি এখান থেকে শেপে ক্লিক করব। শেপ, শেপে আমরা আহ, এটা এইভাবে অ্যাড করি, তাহলে শেপ একটা অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছি। তো আমি এই শেপটাকে এইভাবে টেনে বড় করব। মাশাল্লাহ গাইস, গুড নিউজ ইজ উনি মাত্র আমাকে এসএমএস দিল, আমরা একটা প্রজেক্ট পেয়েছি যেটার দাম হচ্ছে $1,500, $1,500 একটা প্রজেক্ট। এবং আমি আপনাদের দেখিয়েছি কিনা জানি না, আমি আপনাদের কি প্রজেক্ট দেখিয়েছিলাম? ওই প্রজেক্টটা কি দেখানো হয়েছিল যে প্রজেক্টটা দেখতে কেমন, কিসের প্রজেক্ট? মুখস্থ করে ফেলছেন? উনি বলতেছেন দেখাইছেন, আপনি বলতেছেন না ভাইয়া। ওই দিন ক্লাস করেননি, ক্লাস না করলে কখনো কোশ্চেন অ্যান্সার দিবেন না, চুপ থাকবেন। আচ্ছা এখানটায় দেখাই, আমি কি ভিডিও অফ করছি? না ঠিক আছে, এখানে যাই, এটা অলরেডি সকার বিল্ড, আমরা এই ওয়েবসাইটটা ডেভেলপ করব $1,500। এবং ওয়েবসাইটটা লোকালি করা, তো লোকালি আছে এই জন্য আপনারা ইন্টারফেসটা এরকমই দেখতে পাবেন। এইটাকে আমরা ডায়নামিক করব, অলরেডি এই পেজটা ডায়নামিক হয়ে গেছে। আরও অনেক পেজ আছে, এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডায়নামিক করতে হবে। এবং এগুলো কাজ কিন্তু পেজ বিল্ডারের, মানে ও ও কিন্তু ওয়েবসাইটটা স্ট্যাটিকলি দিয়েছে, এটাকে আমার কনভার্ট করতে হবে ওয়ার্ডপ্রেসে। এবং এটা হচ্ছে ফুল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কাজ। এবং এখানকার প্রত্যেকটা কাজ আমি অলরেডি কিছু কাজ করেছি যেগুলো রেকর্ডেড, যেমন প্রজেক্ট 4, প্রজেক্ট 3, প্রজেক্ট 2, প্রজেক্ট 1। এই জায়গাগুলোতে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কাজ করেছি। এবং এগুলো কিন্তু প্রায় 8 থেকে 10 ঘন্টার কাজের হচ্ছে ভিডিও, এগুলো এখনো এক্সপোর্ট হয়নি। এগুলো এক্সপোর্ট করে আমি ইউটিউবে একটা চ্যানেল তৈরি করে, মানে চ্যানেল বলতে প্লেলিস্ট করে দিয়ে দিব, কারণ এগুলো যাতে দেখতে পারে যে আমি কিভাবে কি কাজ করছি, কতক্ষণ সময় দিচ্ছি। তবে যখনই আমি কাজ করি তখনই আমি রেকর্ড করি। সো থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন যাতে প্রজেক্টটা কমপ্লিট করতে পারি। আচ্ছা এখন এইখানটায় এইটা উপরে আসছে তাই না, রাইট ক্লিক করেন তো, করার পর দেখবেন এটাকে নিচে নামানো যায় কিনা। এখানটা নিচে নামাতে পারি, এই যে ভিজিবিলিটি, তারপর হচ্ছে লেয়ার, রেসপন্সিভ, তারপর হচ্ছে নিচে নামানোর জন্য যেটা করব আর কি, এটাকে নিচে নামাবো, এটা উপরে তুলবো কিভাবে। এটা করার জন্য নিচে যাবেন, যাওয়ার পরে দেখেন শেপটা কিন্তু নিচে, এবং এখানে দেখেন ধরা যায়। তাহলে এটা যদি উপর দিকে দেন তাহলে আমার এটা উপরে আসার কথা, আসছে। ওকে, এবার এই শেপটা চাইলে কিন্তু আপনি 19-20 করতে পারেন, আবার এইভাবে রাখলেও রাখতে পারেন ইচ্ছে। আর এইটার যদি মনে করেন আর একটু বোল্ড করতে হয়, তাহলে আপনি এখান থেকে ধরে আপনি বোল্ড করে দেন, একটু মোটা হয়ে যাবে। তবে এত বোল্ড না করে আমি 600 রাখি, এবং সেই অনুযায়ী কিন্তু শেপটা আর একটু বড় করতে হবে। এবার এটাকে আমি সেন্টারাইজ করব, করলাম। দ্বিতীয়ত হচ্ছে একটু উপরে তুলতে হবে, কারণ নিচে কিন্তু প্যারাগ্রাফ থাকবে, রাইট? এটাকে সিলেক্ট করি, শিফট ক্লিক করে 1 2 3, যাতে আমি এটাকেও ওই সমানভাবে উপরে উঠাতে পারি। শিফট ক্লিক করে 1 2 3, ডান। এখন এটার উপরে আমি কালার দিতে পারি, কালারটা এইখানটা দিব, ক্লিক করলাম, ব্লু কালার দিলাম, বা ব্লু কালার থেকে এইরকম একটা কালার দিলাম, বা আমি ব্লু কালারই দেই, দিলাম। ওকে, দেখতে কিন্তু ভাল লাগতেছে না, ফুটে নাই, এটা দিলাম। আর এটার ডার্কনেসটা একটু বাড়াবো, হাউ, ডার্কনেসটা বাড়ানোর জন্য এইখানটা কোথাও না কোথাও কালার কম্বিনেশনের কাজ আছে, এই যে ক্লিক করলেই বের হবে, কিন্তু ডিসেবলড, ডিসেবল হতে সমস্যা, এখানটা নাই। তাহলে এটাকে এখানটা ক্লিক করি, শেপ, এখানে এডিট করি, এখানে এডিট ক্লিক করলে আসার কথা, যদি না আসে রাইট ক্লিক করি, করার পর এখান থেকে দেখবেন স্টাইলিং অপশন আসছে,
এটা অপাসিটিটা কমানো, এটা বাড়াতে হবে। আবার হতে পারে এখানে অন্য কোথা থেকে এটা অপাসিটিটা কমানো আছে, এখানেই, এখানে ক্লিক, এই যে সরি আমার বুঝতে ভুলিছে, কালারটা কিন্তু আমরা এখান থেকে পাবো, আপডেট দিই, হয়েছে? তাহলে ক্লিক যদি করি আমার কালারটা আরো ডার্ক হলো। ওকে, এবার এটা জাস্ট এমনি এতটা সুন্দর হবে না, জাস্ট ফর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এটা করতেছি। তাহলে মাঝখানে দিলাম। এবার টেক্সটটাকে অ্যানিমেশন দিব। তার আগে আরো কিছু কাজ করি, যেমন আপনি চাইলে লেটার স্পেসিং করতে পারেন, তারপরে লাইন হেড বাড়াতে পারেন যদি প্যারাগ্রাফ মাল্টি লাইন হইতো, তারপর পজিশনিং করতে পারবেন, কাস্টম উইথ বাড়াতে পারেন কমাতে পারেন, এটা করতে পারেন, র্যাপিং করতে পারেন যদি প্যারাগ্রাফ হয় র্যাপিং করতে পারেন। অ্যানিমেশনে যাই, এখানে দেখেন কার্সার রাখেন, একটা অ্যানিমেশন আসতেছে, এখানে ক্লিক করেন, করার পর স্মুথ পপ আপ টু, তার যদি কার্সার রাখি দেখেন ও আবার হবে এরকম হচ্ছে। তো এটা যে হচ্ছে এটা হচ্ছে অ্যানিমেশনের এফেক্টটা হচ্ছে এরকম। এবং কতক্ষণ ধরে হবে? 1000, মানে 1 সেকেন্ডের মধ্যে। এবং স্প্লিট হবে কিনা, যেমন ক্যারেক্টার বেসিস স্প্লিট দেবেন, একটা একটা করে দেখাবে এরকম, আবার দেখতে পাবেন এই যে একটা একটা করে আসতেছে। যদি বলি ওয়ার্ড বেস, তাহলে ওয়ার্ড ওয়াইজ স্প্লিট হবে, দেখতে পাচ্ছেন ওয়ার্ড বেসটা বেস্ট, রাইট? ওকে, এটা করলাম। এবং স্মুথ পপ আপ টু, তাহলে এখানে স্মুথ পপ আপ অন্য একটা দেই, স্মুথটাই, স্মুথেরই আর একটা ভার্সন দেবো। স্মুথ কই, এটা দেই, এ চলে যায় নিচের থেকে, বেটার। তো আমি এখানটা থেকে ওয়ার্ড বেসড করব যাতে নিচের দিকে যায়, আসলো, আসার পরে নিচে ভ্যানিশ হয়ে যাবে এইভাবে, ঠিক আছে? ওকে, এটা ডান। এবং স্প্লিট কত সেকেন্ড পর পর হবে এটাও, মানে প্রতিটা ওয়ার্ড যে স্প্লিট হচ্ছে এটা কত সেকেন্ড পর পর হবে সেটাও আপনি বলতে পারেন। তারপর এখানে লুপিং এ যাই, লুপিং হচ্ছে ডিসেবল, লুপিং থাকবে না। তারপরে রোটেট, ক্লিক যদি করে এরকম রোটেট হবে, কতক্ষণ ধরে হবে সেটা আপনি বলতে পারেন। এটা হচ্ছে অ্যানিমেশন, এটা হচ্ছে লুপিং। তা লুপিং আমরা করব না গাইস, এটা বাদ, ডিসেবল রাখি। ভিজিবিলিটি, সব ডিভাইসে দেখাবে কিনা, অনেক সময় কিছু টেক্সট সাইজ বড় করে দেয় আর মোবাইল ডিভাইসে দেখতে ভালো লাগে না, এই জন্য আপনি ডিসেবল করে দিতে পারেন। তারপরে আন্ডার উইথ ডিসেবল করতে পারেন এইভাবে, এত পিক্সেলের নিচে আন্ডার উইথ, মানে এত পিক্সেলের নিচে উইথ হয়ে যাবে। বিহেভিয়ার, অটো রেসপন্সিভ অবশ্যই, চাইল্ড এলিমেন্ট রেসপন্সিভ অবশ্যই, গ্রিড বেসড অবশ্যই, এটা 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 সব হয়ে গেছে। এখানটা হচ্ছে অ্যাকশন, মানে এইখানটা আপনি ক্লিক করলে কোথাও যাবে কিনা সেটা হচ্ছে অ্যাকশন। ক্লিক যদি করি আপনি লিঙ্ক দিতে পারবেন, ক্লিক দিতে পারবেন। তারপরে যে মাউস ইন্টার, মাউস লিভ, আর এখানটা ডিসেবলের জায়গায় আপনি কোনো একটা লিঙ্ক দিতে পারবেন, জাস্ট সিম্পল লিঙ্ক, তাহলে আপনি এখানে ইউআরএলটা দিয়ে দিতে পারবেন, সেম উইন্ডোতে হবে কিনা সেটা। আবার চাইলে অন্য কোনো কিছু লিঙ্ক দিতে পারেন, এগুলো খুব প্রয়োজন হয় না, এগুলো খুব একটা প্রয়োজন হয় না। অ্যাট্রিবিউটস, ক্লাস দিতে পারেন, টাইটেল দিতে পারেন, এটাকে এসইও করার জন্য, আর হচ্ছে ক্লাস এবং আইডি হচ্ছে সিএসএস করার জন্য। প্যারাল্যাক্স 3D মোড, মাউস এফেক্ট দিতে পারেন, অর্থাৎ মাউস রাখলে একটা 3D মোড চলে আসবে। আমি এটাকে সেভ করি, এই মুহূর্তে আমরা দেখি যে আসলে কতটুকু কাজ করলাম, রিলোড দিই, দেখেন, দেখছেন এই যে দেখেন মুভমেন্ট হচ্ছে না, এটাকে বলা হয় 3D প্যারাল্যাক্স মুভমেন্ট। তো আমি এটা দিয়েছি, এবং প্যারাল্যাক্স মুভমেন্ট এটা দিছি, এটা 3D এফেক্ট হয়নি, মানে দুই ধরনের এফেক্ট আছে, একটা হচ্ছে ডানে বামে করবে, আর একটা হচ্ছে 3D এফেক্ট, সেটা কিন্তু হয়নি, এটা এমনি মুভমেন্ট হচ্ছে। আর একটা আছে সেটা হচ্ছে ঘুরবে, বা ও কিন্তু টেরা বেঁকা হবে, এরকমও কিন্তু করা যায়। এটা এটা ডান, এটা বেস্ট, রাইট? সো কিন্তু এতক্ষণ ধরে কেন স্লাইডিং হচ্ছে না, কারণ স্লাইডের একটাই, এই জন্য হচ্ছে না। যাই হোক, আমার নিচে কিন্তু কন্টেন্ট দিতে পারি, ওটা আমি দিচ্ছি না, এরপরে যে স্লাইডার বানাবো সেখানে আমি দেবো। তো এটা ডুপ্লিকেট করি, ক্লিক, ডুপ্লিকেট করলাম। এখন এইখানটায় অথবা এইখানটায় আর একটা কাজ করব, ক্লিক করলাম, করার পর এখানে ইমেজ চেঞ্জ করব। সো ইমেজ চেঞ্জ করলাম, আমরা ওয়ার্ড এটা লাগবো না, এটা দুটো একটাও রাখবো না, যেহেতু ওখানে দিয়েছি এখানে আমরা অন্য কিছু দেব। আচ্ছা, একটা একটা করে ডিলিট করতে হবে। ওকে, এবার এখানটা যাই, এখানে দেখবেন আরো ইমেজ আছে, তো আপনি চাইলে ইমেজ দিতে পারেন। আর যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে খুবই ভালো, পিএনজি ফরম্যাট, ট্রান্সপারেন্ট হলে ইমেজগুলোকে নিয়ে একটু খেলা করা যাবে, এই যে ট্রান্সপারেন্ট, গ্রেট।
সো এই ট্রান্সপারেন্সি এইটাকে ছোট করি, ছোট করলাম, ছোট করে একদম কোনায় রাখি। এটার আমি প্যারালাক্স এফেক্ট দিব, কোনা থেকে সে মুভমেন্ট হবে। আর একটা ইমেজ অ্যাড করি, যেমন এটা, এটা ভাল লাগবে না, এটা বেটার, এই ইমেজটা অনেক বড়। তো আমি এটাকে ছোট করে ফেলি। এই ইমেজটা এখানটায় থাকবে, থাকার পর এটাও 3D এফেক্ট দিব। এটা কত দিয়েছিলাম, এটাও 4, তাহলে এইটা কম বেশি করে দে, কোনটা বেশি কোনটা কম। ডান। আপনি আরও নিতে পারেন, বাট নিলাম না, এটা দিয়ে আপনি বুঝে যাবেন যে আসলে কি করছি। রিলোড দেই, দেওয়ার পর রিলোড দিই এখানে, তাহলে আমরা মাল্টি সিলেক্ট স্লাইডার পাচ্ছি। তারপর এখানে যদি ক্লিক করেন তাহলে এটা আসলো, এবং মাউস রাখেন, দেখেন মুভমেন্ট হচ্ছে। কথা বুঝতে পারছেন? তো একটা ইফেক্ট দিলাম এবং দেখতে চমৎকার না? সো আরও অনেক কিছু দিতে পারেন, আরও অনেক কিছু দিতে পারেন, এবং ক্লিক করলে আবার অ্যানিমেটেড হচ্ছে, কিন্তু অ্যানিমেশনটা সাথে সাথে হচ্ছে। এটা আমি চাচ্ছি যে একটু ডিলে হোক, সেটাও আপনি করতে পারেন। মাঝখানে আরও কিছু দেওয়া যায় কিনা সেটা দেখি। ভিডিও দিব না, ইমেজ তো দিলাম, অডিও ভিডিও এগুলো দিতে পারেন, এগুলো খুব একটা প্রয়োজন হয় না। বাটন চাইলে দিতে পারেন, এটা বুঝতেই পারতেছেন বাটনটা কীরকম হবে। বাট আমরা এখানে 3D এফেক্ট দেবো এবার। বাটনে আগে কালার টালার চেঞ্জ করে নেবেন, এরপরে বাটনটা অ্যাড করবেন। তো আমি কালার দিলাম, এটা হোয়াইট কালার হবে। তারপর হচ্ছে টেক্সট কি হবে, অ্যারো চিহ্ন হবে কিনা, এবং মাউস রাখলে দেখেন কোনটা নেবেন সেটা পরে। আর এখানটা আপনি হোভার করলে কি হবে সেটা বলতেছে। হোভার করলে এই কালারটা হবে সাপোজ, তাহলে হোভার করে দেখেন কালার চেঞ্জ, এবং টেক্সটের কালার হবে হোয়াইট। আমি এইভাবে কিন্তু বলতে পারি টেক্সটের কালার হোয়াইট। ওকে, বর্ডার টর্ডার দিচ্ছি না, ক্লিক হেয়ার না বলে ভিউ মোড দেই, এরকম একটা টেক্সট দিয়ে দিলাম। এবার আমি এটা ডান, এগুলোও কিন্তু দেওয়া যায়, বাট এখন আমরা এটা নেব, ক্লিক করলাম, তা চলে আসলো। এখন এটাকে চাইলে আপনি বড় করতে পারেন। আচ্ছা, এরকম করে বড় হবে না, ওটা প্যাডিং করে বড় করতে হবে। এটা আমি মাঝখানে দিব, স্টাইলে যাই, সিলেক্ট করি, এবার এখানে যা যাবতীয় সেটা বুঝতে পারতেছি কি কি। তো এইটারই আবার নিচের দিকে যাই, দেখবেন ব্যাকগ্রাউন্ড তারপর ইটালিক ফরম্যাট হবে কিনা, দেখতে পাচ্ছেন নড়াচড়া করে। ব্যাকগ্রাউন্ডের কালার আপনি চেঞ্জ করতে পারেন, এখান থেকেও চেঞ্জ করতে পারেন। স্পেসিং, এখানটা আমরা এটা দেখতে পাচ্ছেন প্যাডিং, প্যাডিং বলতে ভিতরে স্পেস তৈরি করবে। যেমন আমি 12-র জায়গায় আমি 22 দিই, তাহলে আমি 2 দিলে দেখেন একটু প্যাডিং হলো। এখানেও কিন্তু নিচের দিকে প্যাডিং করব, প্যাডিং বলতে নিচের দিকে ফুলাবে। তাহলে 35 যেটা আছে সেটা আমি 45 করি, আর এখানটায় 35-এর জায়গায় 45 করি। ডান। সাইজ টাইজ তো বড় করতেই পারেন, এটা অলরেডি আপনারা জানেন। এটা কি র্যাপিং করবে, টেক্সট অ্যালাইনমেন্ট। তো এই জায়গাটা টেক্সট অ্যালাইনমেন্ট দরকার হবে না। বর্ডার তো 0 আছেই বাই ডিফল্ট, কালার দেওয়া আছে, সলিড করা আছে, কিন্তু বর্ডারে উইথ দেওয়া হয়নি, এই জন্য বর্ডার দেখাবে না। এবং 30 পিক্সেল করে দেওয়া আছে যাতে রাউন্ডেড হয়, গোলাকার হয়। ওকে, এই পর্যন্ত এটা ডান। এখন আমরা এটাকে এফেক্ট দিব। হাউ, যেমন আমি এখানে সিলেক্ট করি, লং ফ্রম, কার্সার রাখি, তাহলে দেখেন ওই পাশ থেকে আসলো। আমি চাই নিচ থেকে আসুক, এরকম শর্ট ফ্রম বটম, এটা বেটার। তাহলে কার্সার রেখে নিচ থেকে উপরে আসতেছে। কত সেকেন্ড, 300 সেকেন্ড। তো আমি যদি বলি 1000, তাহলে ধীরে ধীরে আসবে। এবং এই যে অ্যানিমেশনটা হচ্ছে না, এটা চাইলে আপনি মুভ করতে পারবেন। দেখেন ওইখানটায় একটুখানি বুদবুদ আকার আসতেছে, এটা জোস। শর্ট ফ্রম বটম, তারপর হচ্ছে শর্ট ফ্রম, শর্ট টু বটম, মানে আসবে আবার যাবে সেম ওয়েতে, কিন্তু নিচে তাড়াতাড়ি যাচ্ছে কারণ এখানে 1000 দেওয়া হয়নি। ডান, যাবে আসবে। আর এইখানটা আমি যদি বলি ওয়ার্ড বেসড, যেহেতু এটা বাটন, দেখেন শুধুমাত্র বাটন এখন অ্যানিমেটেড হচ্ছে, দেখতে পাচ্ছেন? সো আমার এটা করা যাবে না, আমি পুরো বাটনটাকে অ্যানিমেটেড করব। ঠিক আছে, সো এটা আমরা ডান করলাম। আর এই তো, একে কিন্তু আমি 3D এফেক্ট দেবো, ও আসার পরে ওর উপরে কি অত্যাচার হবে সেটা করব। এখানটা আমি বলি 5, বা আমি এটাকে বলি 48, একটু বাড়ায় দিলাম, রিলোড দেন। এরপরে কি হবে সেটা আমি পরে বলতেছি। রিলোড দিই, তাহলে এটা আসলে মুভমেন্ট হচ্ছে। এবারে আবার ক্লিক করেন, তাহলে এটা হচ্ছে, এবং দেখেন ও কিন্তু মুভমেন্ট একটু বেশি, রাইট? কারণ ওটার এফেক্টটা বেশি দেওয়া হয়ে গেছে। এত বড় দেয় না, বাট আমি এমনি দিয়ে রাখছি বোঝানোর জন্য। এটা আমরা করলাম, এখন উপরের দিকে কিন্তু একটা শ্যাডো তৈরি করা উচিত, রাইট? সেটা আমরা করব। তার আগে আমি যদি একবার রিলোড দেই,
আমার এই যে হেডিং ট্যাগটা যে আসে এটা অনেক বেশি ফাস্ট আসে, আমি চাই ধীরে ধীরে আসুক। তো আমি চাই এখানে একটা বাটনও আসুক। এই বাটনটাকে আমি কপি করব। বাটনটাকে যদি কপি করা যেত তাহলে খুবই ভালো হতো। কপি দ্য স্টাইল করলাম, এবং আমাদের যে আগের ফাইলটা আছে এখানে যাই, যাওয়ার পর নিচের দিকে, না সেভ হয় না, তাহলে এখানে ক্লিক করে বাটনে ক্লিক করি। তো এখানে এটা সিলেক্ট করি, রাইট ক্লিক করে পেজ দ্য স্টাইল, নো স্টাইল সেভড ক্লিপবোর্ড, তাই নাকি? তাহলে আমি এখানে আবার ক্লিক করি, সেভ করতে হবে। আমি তো মাত্র নিলাম। আচ্ছা, হতে পারে এই স্লাইড থেকে সিলেক্ট করলে এই স্লাইডে কাজ করে না, এটাও হতে পারে। আচ্ছা আমি এইভাবে রাখি, ওকে, এইভাবে রাখি, কারণ আমাদের ডিজাইন রিলেটেড তো আমাদের আমাদের অভাব নাই, আমাদের কমিউনিকেশন অভাব নাই, সেটা আমরা পারি, তাই না? আমাদের অভাব অন্য জায়গায়। এইখানটায় আমরা একটা অ্যানিমেশন দেব, আমি বুঝাচ্ছি আসলে কি করতে যাচ্ছি। স্লাইড মাস্ট বটম, নিচ থেকে, এই যে এরকম হচ্ছে। আর স্লাইড মাস্ক টু বটম, নিচ থেকেই যাবে 2000, এটা হচ্ছে 1000। ঠিক আছে, আমি এইভাবে দিলাম। এটা দেওয়ার পিছনে কারণ আছে, কারণটা এখন দেখতে পাবেন। নিচের দিকে দেখেন শেপ, শেপটা, শেপ বলতে এই যে শেপটা আছে এটা কথা বলছে। শেপে আমরা অ্যানিমেশন দিয়েছি কিনা ক্লিক করেন, কোনো অ্যানিমেশন নাই কিন্তু। তাহলে শেপটাও কিন্তু নিচ থেকে উপরে যাবে, এই যে এইভাবে, অথবা এইটা উপর থেকে নিচে নামবে, ব্লক ফ্রম টপ, এই যে এইভাবে আসবে, ব্লকিং হয়ে আসবে। অথবা আমি স্মুথ মাস্ক বটম, বটম না দিয়ে এটা টপ করি, হ্যাঁ উপর থেকে আসবে, এটা করলাম। এই যে এফেক্টটা যে হইলো, টপে আসবে আবার উপরের দিকে যাবে, ঠিক আছে, এরকম করলাম। আচ্ছা এই যে এফেক্টটা যে দিলাম শেপে, এই এফেক্টটা কখন শুরু হবে কখন শেষ হবে সেটা আমরা এখান থেকে বলতে পারি। রিলোড, রিলোড যখন দিব তখন লোডিং হওয়ার আগেই কিন্তু এফেক্ট শুরু হয়ে যায়। আমি চাই ইমেজটা আগে লোড হোক, তারপরে এটা লোড হোক। তাহলে এই শেপটা কিন্তু সবার আগে লোড হবে, রাইট? তাহলে এই জিনিসটা ধরে এখানটায় রাখেন, কত সেকেন্ড সরে যাচ্ছে এটা দেখতে পাবেন, রাইট? কত সেকেন্ড সরে যাচ্ছে এটা দেখতে পাবেন, এবং সবার আগে চলে যাবে। তাহলে আমি এখানে রাখি, এবং ওর পরে কিন্তু রোবোটো ওয়ার ওই যে কন্টেন্টটা সেটা আসবে, এবং ও কিন্তু সবার আগে চলে যাবে স্লাইডিং শেষ হওয়ার আগে। এবং এরপরে কিন্তু বাটনটা আসবে, মানে ও আসার আস্তে আস্তে এই বাটনটা আসা শুরু হয়ে যাবে, এবং ওই টেক্সটটা যাওয়ার আগে আগেই বাটনটা বের হয়ে যাবে, অথবা বাটনটা ওর পরপরেই রান দেওয়া শুরু করবে। আমি এটা সিলেক্ট করে দিলাম, রিলোড দেন। এবার দেখেন ও পরে আসলো কিন্তু, এবং এর পরে আসতেছে, তারপর বাটনটা আসতেছে, এবং যখন যাবে তখন ওইভাবেই যাবে, দেখছেন? সবাই বুঝতে পারছি? এরপরে হচ্ছে এই স্লাইডারটা আসলো এবং এখানে এই মুভমেন্টটা। এবার আসেন উপরের দিকে একটা ওভারলে দিব। এটা আমরা পাবো কোথায় বা কিভাবে করব? এইখানে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, অথবা এখানে সেটিংস ক্লিক করলেও হবে, যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হয়। এখানে আসার পর এই জেনারেল সেটিংসে যান, স্টপ স্লাইড অন হোভার সেটা আপনি বন্ধ করে দিতে পারেন, প্রোগ্রেস বার অ্যাড করতে পারেন। উপরে দিকে একটা প্রোগ্রেস বার আসবে, আমি জানি না আসতেছে কিনা, আর যদি আসেও হয়তো কালারটা ওই রকম ভাবে আসে নাই, কালারটা নাই, স্লাইডিং হয়, একটা স্লাইডার যায়। যদি না আসে তাহলে কালারটা এই যে উপরের দিকে আছে, কালারটা দেওয়া আছে, এটা আমি ইয়েলো দেই বোঝার জন্য, এবং ইয়েলো কালারটা বেশি ট্রান্সপারেন্ট। এবার ঠিক আছে, আমি এটাকে সেভ করি, দেখি আসে কিনা। ট্রান্সপারেন্টের কারণে হয়তো নাও দেখা যেতে পারে। এই যে দেখেন একটা ইয়েলো কালার যাচ্ছে, এবং কার্সার এখানে আটকে গেল, কারণ বলাই আছে অন হোভার স্লাইডিং বন্ধ হবে। সো এটা আমি দিলাম না। তারপরে এখানে দেওয়া আছে ফার্স্ট স্লাইড ড্যাশ 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 আর অনেক কিছু। লেআউটে যাই, এখানটা দেখতে পাবেন শ্যাডো টাইপ, আপনি চাইলে শ্যাডো দিতে পারেন। 3 নাম্বার 4 নাম্বার দেওয়ার দরকার নাই, আপনি 5 দেন, বেটার। সিলেক্ট করি, যদি ওভারফ্লো হিডেন না থাকে তাহলে স্লাইডারটা দেখা যাবে। দেখছেন স্লাইডারটা কেমন আছে? এই যে দেখেন
পিছন দিকে আফটার বিফোরের মাধ্যমে স্লাইডারটা দেওয়া, কিন্তু লোডিং হওয়ার আগে দেখতে খুবই বিশ্রী লাগে, খ্যাত। এই জন্য আমরা শ্যাডো দিব না। কথা বুঝতে পারছেন? যেটা আমি দিচ্ছি না সেটা দিয়েন না, হ্যাঁ? কারণ এগুলো আপনার ওয়েবসাইটের লুকটা খুবই বাজে করে ফেলে। স্পিনার, প্রথমে লোডার একটা থাকবে, এটা খুবই জোস একটা জিনিস। এই যে এরকম লোডার আসবে, কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওটা এমনি দিয়ে রাখছে, আমি ব্লু কালার দিচ্ছি সাপোজ। সেভ করি, করার পর এবার যদি রিলোড দেই, তাহলে দেখেন লোডারটা বের হয়েছিল, দেখছেন? মানে লোডিং, অনেক সময় দেখবেন লোডিং হইতে টাইম নেয়, ওই সময় কিন্তু এটা কাজ করে। রিলোড দেই, স্লাইডার রোলোড রিলোড হওয়ার আগে এটা ইয়ে হয়ে যাচ্ছে। স্পিনার চাইলে আরও অনেক আছে, চেঞ্জ করতে পারেন। মোবাইল ডিভাইসে স্লাইডার স্লাইডারটা অফ হয়ে যাবে, অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে, সেটা আপনি করতে পারেন। তারপর এখান থেকে পজিশন অন পেজ, পজিশন কোথায় থাকবে, মাঝখানে থাকবে কিনা। যদি বলেন রাইট, তাহলে রাইটে থাকবে। যদি আপনার ভিতরে উইডটা যদি ছোট হয় তাহলে আপনি পজিশন করতে পারবেন, দরকার নাই। নেভিগেশনে যাই, আমাদের নেভিগেশন দেখবেন ডিসেবলড, অ্যানাবেলড। তারপরে আরটিএল মানে রাইট টু লেফট, অর্থাৎ ডানে ক্লিক করলে বামে যাবে, বামে ক্লিক করলে ডানে যাবে। আর এখানটা যদি বলি এরকম, তাই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি চাইলে এগুলো কিন্তু মডিফাই করতে পারবেন আমার ইচ্ছে মতো। এবং আমি যদি টেস্ট ক্লিক করি তাহলে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এটা প্রিসেট আসলে কিভাবে কাজ করে এটা বোঝা মুশকিল, এগুলো বুঝতে হবে একটু একটু করে। তারপরে এখানে বলছে অলওয়েজ শো, সবসময় দেখাবে। আপনি দেখবেন আমাদের এখানে দেখায় না, মাউস রাখলে দেখায়। তো ওইটা আপনি বলতে পারেন অলওয়েজ শো কিনা। তো অলওয়েজ শো করব না, আমরা নো করে রাখবো। বুলেটসে যান, বুলেটস বলতে নিচে রেডিও বাটন। এবং আপনি চাইলে, মনে আছে আমরা স্লাইড সিলেক্ট করতেছিলাম, এখান থেকে সিলেক্ট করতেছিলাম না, এগুলোই কিন্তু এখানে। হুম। তো ওইটা হ্যাসেলটা এখান থেকে নিতে পারবেন। মনে করেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন কালার চেঞ্জ। তবে এখানে ক্লিক করেন, এই লুকটা চেঞ্জ। ডিপেন্ড করে আপনি কোনটা চান, আমি এটা দিবই না, রেডিও বাটন নিচে দিব না। ট্যাবস ক্লিক করেন, তাহলে দেখেন নিচে ট্যাবের মতো দেখাচ্ছে, এটাও দরকার নাই। থামস, থামসে কিন্তু আরো কাজ আছে, থামস দিলে হয় না। থামস দেওয়া মানে হচ্ছে আপনার ছবিগুলো বসাতে হবে, কিন্তু ছবি আসবে কোত্থেকে সেটা তো বুঝতে হবে। যখন আপনি প্রোডাক্ট স্লাইডার বানাবেন তখন থাম্বনেইলগুলো এখানে যাতে আসে সেটা কাজ করতে হবে। এখানে আর কিছু লাগবে না, এটার কাজ শেষ। প্যারালাক্স এফেক্টে যাই, এটা অলরেডি দেওয়া আছে। এটা ওই যে বলছিলাম থ্রি ডির কথা, এটা হচ্ছে থ্রি ডি, দেখতে পাচ্ছেন? তো থ্রি ডিটা আমি দিলাম, আপাতত অ্যাড করে রাখলাম। এবার আমি রিলোড দেই, মনে আছে আমি স্লাইডারে থ্রি ডি দিয়েছিলাম, এই যে দেখেন এখন থ্রি ডি কাজ করে। স্লাইডারে কিন্তু আমি দিয়ে রাখছিলাম, ক্লিক করি, এটাতেও কিন্তু দিয়ে রাখছিলাম, এও কিন্তু এরকম করতেছে। এবং দেখেন প্রত্যেকটা জিনিস স্লাইডিং হচ্ছে এরকম। তো এই স্লাইডারটা বন্ধ করি, মানে আমি স্লাইড ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা সেটা তো চাই না, তাই কি না? তো আমার এখানে এখানে ক্লিক করাই আছে। এখানটায় এই যে থ্রি ডি, সিলেক্ট ডেপথ, এখানটায় পেন জুম এটা করা আছে। আর এখানটা থ্রি ডি এফেক্ট দেওয়া আছে, এটা আমি এটাকে অফ করে দেই। ব্যাকগ্রাউন্ড থ্রি ডি 55। আচ্ছা, এটা এখান থেকে কন্ট্রোল করতে হবে গাইস, মানে এটা সব জায়গায় একই রকম। ডিসেবল অন মোবাইল থ্রি ডি এফেক্ট দিলাম। অ্যানাবেল থ্রি ডি তো আগে থেকে ছিল, বাট এটা অ্যাক্টিভ করলাম। তারপর হচ্ছে থ্রি ডি শ্যাডো আসবে, সেটা আমরা করলাম না। কিন্তু থ্রি ডি ক্রপ, মানে থ্রি ডি যে এফেক্টটা এটা আমি কমায় দিতে যাচ্ছি। তবে ডেপ থ্রি ডি, এই যেটা কমায় দিতে যাচ্ছি, এত বেশি হবে না। কোন দিক হবে সেটা এখানে দেওয়া আছে। আর এর নিচে যা অপশন আছে এগুলো লাগবে না। এবার আমি রিলোড দিই, থ্রি ডিটা এখন একটু কম আসবে, তাই না? একটু কম আসছে। তো আমি এটাকে ক্লিক করি, তাহলে এখানে ওই থ্রি ডিটা আসতেছে। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন যে, কিন্তু থ্রি ডি আসলে এই স্লাইডারে না দিয়ে এই প্রোডাক্টগুলোতে দেওয়া দরকার, রাইট? ওই ক্ষেত্রে চিন্তা করতে হবে ওটা কোত্থেকে ঠিক করে। আমি এটা আপাতত বন্ধ করে দেই, বন্ধ করে দেওয়ার পর এটা রিলোড দেই, দেন এইটার থ্রি ডিতে যাই। এই যে দেখেন এটা অন হয়ে গেছে, আমি এটাকে অফ করে দিই। এটাকে অফ করে দিই, এইখানে ক্লিক করি। এবার এখানটা আমরা এখানে যাব প্যারালাক্সে, তারপর এটাকে অফ করে দেব। এবার দেখব ভিতরের, এখন আমি এটাকে অন করে দিই, ওই কারণে ওর ডিসেবল হয়েছিল। এবার আমি রিলোড দিই,
এটা দেখি যে এটা স্লাইডারে আসে কিনা নাকি প্রোডাক্টগুলোতে আসে। না, প্রোডাক্ট পুরোটাতে আসে। এখানে আর অন্য কিছু করা যাবে না। কিন্তু এখানে একটা জিনিস করা যেতে পারে, যেমন যখন আপনি 3D এফেক্ট দিবেন তখন ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা দিবেন না, তখন অন্য কিছু দিবেন। যেমন এখানে আরেকটা বানাতে পারি, অথবা এটাকে ডুপ্লিকেট করি। করার পর এইখানটায় আমার সোর্সে যাই, এখানটায় ইউটিউব ভিডিও দিতে পারেন। তারপর হচ্ছে কালার দেওয়া যায়। আমি এই জায়গাটায় দেখেন এখানে কিন্তু প্রায় ফ্রেশ, তাই না? আমি এরকম কালার দিতে পারি, সেভ করলাম। কালারটা নিশ্চয়ই 3D এফেক্ট হবে না, রাইট? এবং এটার আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি, আমি ইয়েলো কালার দিই বোঝার জন্য আর কি। তো এবার যদি সেভ করি, রিলোড, তাহলে এখানে ক্লিক, এই যে, আচ্ছা এখানেও আসতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটাও সহ মুভ হচ্ছে। আমি চাইছি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড হোক, বাকিগুলো হোক, বাকিগুলো 3D এফেক্ট হোক। কথা বুঝতে পারছি? এটা আপনারা একটু ট্রাই করেন। আমি আর টাইম দিচ্ছি না এখানে। আই হোপ যে আপনারা পারবেন এটা করতে, অপশনটা ইউজ করতে, রাইট? সবাই আছি? গ্রেট। তাহলে আজকের এই টপিক, আজকে অনেক বেশি হেলদি একটা টপিক নিয়ে আলোচনা করা হলো, দুটোই খুবই ইম্পর্টেন্ট। রেভলিউশন স্লাইডের আসলে ওইভাবে জবটা, মার্কেট প্লেসে রেভলিউশন স্লাইডার নিয়ে জব আপনি একটু সার্চ দিবেন। সার্চ দেওয়ার পদ্ধতিটা হচ্ছে, সাপোজ আপনি সুইচ টু বাইং, মানে অ্যাজ এ বায়ার হিসেবে সার্চ দিবেন। আপনার অ্যাকাউন্ট যে করতে হবে তা কিন্তু না, উইথাউট অ্যাকাউন্টে আপনি সার্চ দিতে পারেন। এখানে আপনি সার্চ দিচ্ছেন এরকম যে রেভলিউশন স্লাইডার, দেখেন এখানে আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস স্লাইডার উইথ রেভলিউশন স্লাইডার। কয়টা অর্ডার কমপ্লিট করছে? 76টা। সে কিন্তু টপ রেটেড সেলার। তারপর দেখেন এখানে 1K, শুধুমাত্র রেভিশন স্লাইডারের উপরে 1K। আচ্ছা, রেভিশন ব্ল্যাক, এটা কিন্তু অন্য একটা জিনিস। আমি কিন্তু স্লাইডার লিখিনি, শুধুমাত্র রেভিশন লিখছি। তাহলে দেখেন এগুলো রেভিশন স্লাইডারে হচ্ছে 423টা জব কমপ্লিট করছে লেভেল টু সেলার। জব কিন্তু ভালোই। তার মানে আপনি শুধুমাত্র এই স্কিলটা দিয়েই কিন্তু আপনি মার্কেট প্লেসে এনরোলড হতে পারেন, যদি আপনি এ টু জেড বোঝেন। আর আপনি স্লাইডার বানায় এগুলো আপনি রেখেও দিতে পারেন। এবং আপনাদের কিন্তু আমি ওই জিনিসগুলো প্রোভাইড করতেছি অলরেডি। আপনার আমাদের যে আমার ওয়েবসাইটে যদি যান, অনেক থিম আছে, যে থিমের মধ্যে থিম প্যাকেজের ভিতরে অনেক স্লাইডারে অনেক ডেমো অলরেডি বিল্ডিং করা দেওয়া আছে। আপনার কাজ হচ্ছে এক্সপোর্ট করা। হাউ টু এক্সপোর্ট, এক্সপোর্ট করবেন কিভাবে সেটা আমি বলি। মনে করেন সিলেক্ট অল স্লাইডার, অনেক প্যাকেজ থাকে, এই যে দেখেন ইম্পোর্ট, তারপর হচ্ছে এক্সপোর্ট, অ্যাড স্লাইডার ফ্রম টেমপ্লেট, নিউ স্লাইডার, ইম্পোর্ট। ইম্পোর্ট যদি ক্লিক করেন আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন, তারপরে ক্লোজ। এবং এইরকম স্লাইডার আরও অনেক আছে। আপনাদের ওগুলো আপনারা সার্ভারেই পাবেন, কোনো একটা ডোমেইনে, মানে কোনো একটা থিমে পাবেন। আমার ঠিক মনে নাই কোন থিমে আছে। যেমন আপনি বি থিমে পেতে পারেন। একটু ওয়েট করে আমি দেখাই আপনাদের। এই যে রেভিনিউ স্লাইডার ডগ, আচ্ছা এখানে নাই। ইলেকট্রোতে থাকার কথা না, ট্রাভেলতে থাকার কথা। ট্রাভেলে অবশ্য যদিও সার্ভারে দেয়নি এখনো। স্যাম্পল ডাটা, এই যে রেভ স্লাইডার, এই যে দেখেন রেভ স্লাইডার অনেকগুলো স্লাইডার অলরেডি তৈরি করা আছে। ফর এক্সাম্পল আমি হোম পেজটা অ্যাড করি। কিভাবে অ্যাড করব? শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে অ্যাড করে দিই। দেন আমি যদি ইম্পোর্ট স্লাইডে ক্লিক করি, সাইজের উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি আসবে। এবং এটার নাম হচ্ছে হোম পেজ। ওই নামে আরও থাকে না, নাই। এবং এটার কিন্তু অলরেডি একটা শর্টকট জেনারেটেড হয়ে আছে, কিন্তু ওটা দেখতে হবে আসলে কোন শর্টকট। শর্টকটের নামটা তো এক্সপোর্ট না হলে বোঝা যাবে না, ইম্পোর্ট না হলে। এটা হয়ে গেলে আমাদের আজকের মতো টপিক শেষ। এবং আপনার এই রেভিনিউ স্লাইডার কিন্তু পেইড না, কিন্তু আপনি চাইলে রেভিনিউ স্লাইডারকে পেইড বানাতে পারেন। কারণ ওই ক্ষেত্রে আপনাকে কিছু শর্টকাট বা আপনাকে কিছু নিয়ম জানতে হবে, কারণ ওইটা কিন্তু আসলে ইলিগাল। কিন্তু আপনি করতে পারবেন, আমি যদি দেখাই দিই আপনি করতে পারবেন। আমি এটাকে ক্লিক করি,
ক্লিক হবে, এখানে স্লাইডার পাবো তিনটা। এটা হচ্ছে একটা ট্রাভেলিং ওয়েবসাইট এবং খুবই সুন্দর আহ, একটা স্লাইডার। আমি জানি না ইমেজগুলো পারফেক্টলি দেখাবে কিনা, বাট এইটার যে একটা শর্ট কোড আছে সেটা আমরা নিয়ে আসবো। স্লাইডার সেটিংসে যাই। এই যে হোম পেজ, এটাকে আমি কপি করে আমি এডিটে ক্লিক করি। দেন এর ঠিক নিচে আমি এটা অ্যাড করে দিই, আপডেট, রান। এটা তো লোড হলো, আর নিচের দিকে দেখেন ওই থিমগুলো নেওয়ার পরে এই মানে ইমেজের কোয়ালিটিটা এরকম করে দিয়েছে। এবং অনেক ডিজাইন কিন্তু এখনো পারফেক্টলি আসেনি, এটা হয়। হ্যাঁ, অনেক ডিজাইন পারফেক্টলি আসেনি এবং দেখেন রোলিং হচ্ছে। এরপরে আরেকটা আসবে, তিনটা মনে হয় আছে। ইমেজের কোয়ালিটি ভালো না, যখন ডাউনলোড করা হয় ইমেজের কোয়ালিটি খারাপ করে দেয়, কারণ কপিরাইট ইস্যু থাকে তো এই জন্য। কারণ এটা কিন্তু পেইড, এই থিমটা সার্ভার থেকে যখন ডাউনলোড করা হয় তখন ইমেজটাকে অ্যাভয়েড করে বাকিগুলোকে দেওয়া হয়। আর ডেমো কন্টেন্ট তো বোঝেনি লরেন ইপসাম, কারণ থিম ফরেস্ট থেকে যদি কোনো থিম নেওয়া হয় তারা কপিরাইট ইস্যুর জন্য ইমেজ এবং কন্টেন্টগুলোকে নন কপিরাইট করে ফেলে। দ্যাটস ওয়াই এটা ব্লার করা। তবে এই ওয়েবসাইটের থিমটা কিন্তু অনেক জোস দেখতে। কোনটা নাম? ট্রাভেলো। আমি একটু দেখাই আপনাদের। ট্রাভেলো থিম। আমি যদি এখানে ক্লিক করি ট্রাভেলো থিমে পাবো, এবং আমি যদি এটা ভিউ করি, এটার দাম হচ্ছে $64। এটা ক্লায়েন্টের জন্য করা হয়েছিল। ল্যান্ডিং পেজ, স্ক্রল করি, এই যে এটা ক্লিক করেন। আরো অনেকগুলো ইন্টারফেস আছে, ডিজাইন আছে দুই রকমের। লোডিং হচ্ছে, আমি জানি না কি হবে। লোডার তো এত বড় ছিল না, এটা চলে আসছে হঠাৎ করে। রিডিরেক্ট করে, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছি। অনেক কাজ ওদের। এটা কিন্তু রেপ স্লাইডার দিয়েই করছে, খুব ইজিলি করা যায়। কিন্তু যে মাপজোকগুলো ঠিক রাখছে, তাহলে দেখতে সুন্দর। রাইট। সো থ্যাংক ইউ গাইজ, আজকে এই পর্যন্ত ছিল এবং আই হোপ যে আপনারা প্র্যাকটিস করবেন। উইদাউট প্র্যাকটিস কিন্তু শুধুমাত্র ক্লাস দেখলে হবে না, ইম্পসিবল। শুধুমাত্র ক্লাস দেখলে কখনোই আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না, কাজ করতে হবে। এবং আমি যে আপনাদের শিখাচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করছি এই যে স্কিলগুলো, এটার পিছনে কিন্তু অনেক দিনের পরিশ্রম আছে, তাই না? সো আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে। কনফিডেন্স গ্রো করতে গেলে, মার্কেট প্লেসে ইনরোল হতে গেলে টাচ করতে হবে, কাজে টাচ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা শিখতে পারবেন।